আপু আছে, বিথি আপু একটু বলেন তো কি কি কাজ করেন আপনি একটু? আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ইউটিউবের মার্কেটিংটা করি, ফেসবুকের মার্কেটিং করি, এগুলোই এ পর্যন্ত করেছি আর কি। পেজ প্রমোশন আপু? সেটা হচ্ছে ফেসবুকে আমি অ্যাড ক্যাম্পেইন করেছিলাম, আর হচ্ছে ইউটিউবের ধরেন চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে সবকিছু, চ্যানেল আর্ট ক্রিয়েট প্লাস হচ্ছে চ্যানেলটাকে ফুল অপটিমাইজ করা আর কি। ধরেন ক্লায়েন্টের সব ইনফরমেশন ঠিকভাবে বসানো, চ্যানেল ম্যানেজমেন্ট বলা যায়। তারপর হচ্ছে ওনাদের ভিডিওগুলো আমি ভিডিও ডেসক্রিপশন গুলো ঠিক করে দেয়া, প্লাস হচ্ছে ভিডিওটা আপলোড করা, ইউটিউবের ম্যানেজমেন্ট বলা যায় আর কি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর অপটিমাইজেশন দুটাই। হ্যাঁ, তাহলে এতটুকু কাজ করতে পারেন না? আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, এতটুকু কাজ কি পারেন না শাহরিয়ার ভাই, আরিফ ভাই? এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, তারপরে লোগো বানানো পারেন? জি ভাই। আপনারা ইউটিউবের একটা গিগ ক্রিয়েট করতে পারেন, কারণ ভাইয়া খুব ভালোভাবে আমাদেরকে এটা একদম ফুল ডেসক্রাইব করছে। আপনারা চাইলে একটা গিগ ওপেন করতে পারেন ইউটিউবের। আমরা কি মানে এটা দিয়ে কাজ আসলে পাবো? কাজ পাওয়া যায় ভাই, এটাই আমাদের সমস্যা। আপনি বলেন ভাই কাজ পাবো কিনা, উনি টপ রেটেড হয়েছে ফাইবারে, ঠিক আছে? যদি উনি আগে থেকে একটু কাজ করে, মানে উনি আগে থেকে ফ্রিল্যান্সিং করে, বাট উনি এই কাজগুলোই করে যে কাজগুলো আপনারা সবাই জানেন, প্রত্যেকে জানেন, কিন্তু কেউ কখনো ট্রাই করেনি মার্কেট প্লেসে, কিন্তু উনি ট্রাই করছে। কারণ কি জানেন, আমরা সবসময় বেশি শিখতে চাই, আমরা অনেক বেশি শিখতে চাই। আর উনি কি করছে, উনি বেশি শিখতে চান, উনি যতটুকু পারে অতটুকু দিয়েই মার্কেট প্লেসে শুরু করতে জাননি, এবং সে আস্তে আস্তে ওই ছোট্ট একটা কাজটা করেই টপ রেট হয়েছে। উনি শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করে দেয়, তারপরে যে একটু ডিসক্রিপশন লিখে দেয়, এটা কোনো ব্যাপারই না। এটা আমরা আজ থেকে 10 বছর রাখতেই পারি, এবং আমি নিজেও পারি, কিন্তু আমি কোনোদিন গিগ করিনি। আমার কাছে খুব মনে হচ্ছে এটা খুব ন্যারো একটা কাজ। তো আমাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা, আমরা যতটুকু শিখি আমরা প্র্যাকটিস করি না, বা কোথাও আসলে করি না। আমাদের মনে হয় যে আরো শিখি। হ্যাঁ, শিখতে থাকেন, বাট যতটুকু আছে ততটুকু দিয়ে শুরু করেন। না শুরু করলে আসলে আপনি পাবেন না। স্টার্টিংটাই জরুরি। স্টার্টিং করলে একবার, তখন দেখবেন যে আপনার থেমে থাকা লাগবে না, ঠিক আছে? একবার শুরু করলে আর মানে আপনার জার্নি স্টার্ট হয়ে গেল। আপনারা যা জানেন তার থেকে আপু অনেক কম জানে, ঠিক আছে? কিন্তু আপু টপ রেট হয়েছে, কারণ উনি শুরু করছে। আমরা আসলে শুরু করি না, রাস্তায় নামার আগে আমরা সবসময় চিন্তা করি যে কোথায় গর্ত আছে, কয়বার আছে। ওনাদের মধ্যে আমি বুঝতে পারছি যে ফ্রি কোর্স করে আমরা কিছু করতে পারবো কিনা, এই ধরনের একটা হয়তো মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপু কম্পিটিশনের ব্যাপারটা এখন যে পরিমাণ কম্পিটিশন এই অনলাইন মার্কেটপ্লেস, সেটা একটা মানে কোশ্চেন। কম্পিটিশন আমাদের অনলাইন অফলাইন সব ধরনের জবেই আছে, তাই না? আমরা অফলাইন জবের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অ্যাপ্রাইজালের একটা ব্যাপার থাকে, তারপর হচ্ছে যে বেস্ট এমপ্লয়ি হওয়ার একটা ব্যাপার থাকে। সব জায়গাতেই কম্পিটিশন আছে, সেজন্য নিজেকে আমাকে ওইভাবে তৈরি করতে হবে, ঠিক না? যে কোনো জবই করি না কেন আমাকে ওইভাবেই তৈরি করতে হবে নিজেকে। কমিউনিকেশন কি ফাঁকা মাঠে গোল দিতে চান নাকি? কম্পিটিশন চান না? কম্পিটিশন তো থাকবেই, জন্ম থেকে কম্পিটিশন সব জায়গায় আছে ভাই। কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই ভাই, ফাঁকা মাঠে গোল দিতে চাই। না না ভাই, আপনার মতো অনেকেই কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। ফাঁকা মাঠে কোনো গোল দেওয়ার সুযোগ নেই বর্তমানে। 2015 সালে হয়ে গেছে সেটা। ফাঁকা কোনো মাঠ নাই, মাঠের মধ্যে খেলোয়াড় আছে। আপনাদেরকে ওদের সাথে বিট করেই জয়ী হতে হবে, ঠিক আছে? ব্যাপারটা এমন হয়ে গেছে যে আসলে মাঠে তো গোলকিপার থাকবে, তাই বলে কি আমরা গোল দিব না? হ্যাঁ, এটা তো আপনি বুঝেননি, সবই তো জানেন। কম্পিটিটিভ, নিজেকে কম্পিটিটিভ করতে হবে। এখন আপুর কথাই বলি, কম্পিটিটিভ কি, উনি সিম্পল কাজটাকেই, ওনার কম্পিটিটর কিন্তু আস্তে আস্তে উনি এমন জায়গায় চলে যাচ্ছে, এই সিম্পল কাজটাই কিন্তু ওনার যে কম্পিটিটর আছে তারাও কিন্তু এখন হিমশিম খাবে। কেন? আমি সিম্পল একটা উদাহরণ দিই। সেট পিসে সবাই মাস্টার, আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকেই 20-22 গজ থেকে আপনি একই শট বারবার করবেন, পোস্টের ভিতরে থাকবে, গোল কয়টা হবে? একটা, তাই না? তো আপনাকে কিন্তু ওই কম্পিটিটিভ নিজেকে আমাদেরকে তৈরি করতে হবে। সিম্পল কাজ, একই জিনিস, কেউ একটা সিম্পল কাজ করতেছে, একই হাতের লেখা একই ওয়ার্ড আপনাকে যদি বলা হয় দুইটা সেন্টেন্স, আপনি প্রথমবার যেভাবে লিখলেন আপনি সেম প্যাটার্নে লেখেন, আপনি
একবার পারবেন না, সেকেন্ড টাইম হবে না, থার্ড টাইম হবে না, আপনি 10 বার লেখেন একই লেখা, কিন্তু আপনি 10 বার একই জিনিস আবার বারবার দাড়ি কমা সেমিকোলন সহ একই টার্ন সহ ওয়ার্ডের মেজারমেন্ট একদম স্কেলিং করে একইভাবে লিখতে পারবেন। কেন? কারণ ইউ হ্যাভ ডান প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি ওই জিনিসটাই করছেন। তা আপু যে জিনিস ছোট ছোট জিনিসগুলো আমরা ইগনোর করি, আমাদের উচিত যেই জিনিসটাই কোনো কিছুই ফেলনা না, যখন যে জিনিসটা করি ইন্ট্রিকেটির সাথে এবং একাগ্রতার সাথে যদি আমরা করতে পারি, অবশ্যই ছোট ছোট কাজগুলি মার্কেট প্লেসে সম্ভব। করবেন কিনা জানি না, আমি এই পর্যন্ত কোনো পেইড কোর্স এই পর্যন্ত করি নাই। ফ্রি কোর্স আগে একটা করেছিলাম আর এখন একটা করছি। পেইড কোনো কোর্স এই পর্যন্ত শুনেন তাহলে দেখছেন, সবার আমাদের সবার জন্য অনুপ্রেরণা আপু। থ্যাংক ইউ। এটাই ইমন ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে আর কয়দিন লাগতে পারে? দেখছেন এরা কত অস্থির, ক্লাস শুরু করলো মাত্র, এখন দেখছি সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা যায়, এখন সোশ্যাল মিডিয়া কবে শুরু করেন ভাইয়া? শুরু করবো ওনাদেরকে ধরে বসতে বলেন ভাইয়া। মানে আমাদের অবস্থা শুনেন, এইটা এমন একটা প্লেস, আপনি অলওয়েজ ইউ হ্যাভ টু বি আপডেটেড, always you have to be updated within a second, within a minutes, within an hour, I guess definitely hourly আপনাকে আপডেটেড থাকতে হবে, because hourly it's getting changes every day, every moment. এটা এমনই একটা প্লেস, এটা অফলাইন না। রিপন একটু শুনে নাও যে ভাইয়ের এই কথাটা, খালি তুমি খালি ঘুমাও। আচ্ছা শোনেন, ঘুমাইলে লাভ হবে না, প্রচুর চেষ্টা করতে হবে। অফলাইনে থেকে অনলাইনে বেশি কম্পিটিশন এখন, বুঝতে পারছেন? এবং এখানে কেউ মানে যারা অনলাইনে ই করে কেউ ছোট না, মানে ছোট মাথানি কেউ এখানে আসে নাই, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবাই। আচ্ছা ভাই, ভাইয়া সেটা হচ্ছে যে ভাইয়া ওই যে মানে আমার একটা কোর্সে জানা ছিল যে ইয়াতে মানে অ্যামাজন, আমরা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করব বা করি, এইখানে মানে কি পরিমাণ ভিজিটর কনভার্ট হইলে সেল হওয়া পসিবল, ভাই এটা একটু আমার জানার ছিল। এটা একটা ভিজিট আসলে একটা সেল হতে পারে, এটা তো আসলে মানে ধরেন আপনার দোকান, আপনি প্রোডাক্ট ঝুলায় রাখছেন, আপনার একজন এসেও কিনতে পারে, আবার 100 জন এসেও ফেরত যেতে পারে। ইটস ডিপেন্ড অন ইউ, মানে আপনি কিভাবে কন্টেন্টটা লিখছেন, আপনার ওয়েবসাইটে কিভাবে সাজাইছেন, ঠিক আছে? আপনি কত সুন্দরভাবে তাকে সেলস কপি লিখছেন, মানে আপনি বলছেন যে আপনার জিনিসটা ভালো বা এই জিনিসগুলো এই ফিচার আছে, এটা বলে আপনি যত মানে ভালোভাবে বলে তাদেরকে মানে মানে বা ভিজিটরকে কাস্টমারে কনভার্ট করতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে 1000 জন এসেও আপনাকে একটাও সেল হবে না, এরকম হইতে পারে যদি আপনার কন্টেন্ট ভালো না থাকে, আপনার ওয়েবসাইটের ডিজাইন ভালো না, আপনার কোনো কিছু ভালো না, আমার ভালো লাগে না, এখান থেকে কিনবো না আমি। আবার একটা ভিজিটর এসে একজনও কিনতে পারে যদি সে টার্গেটেড ভিজিটর হয়, আপনার টার্গেটেড কিওয়ার্ড ধরে যদি সে আসে, ঠিক আছে? ধরেন আমি বেস্ট কিচেন সিন ফর কি অর্ডার, হার্ড অর্ডার, এখন আমার অবশ্যই আমার বাসায় সে মেবি হার্ড অর্ডার, এই জন্য আমাকে বেস্ট কোনো একটা কিচেন সিন কিনতে হবে, তো সে অবশ্যই আপনার বায়ার হতে পারে। আবার একজন লিখছে যে হার্ডওয়্যার কিচেন মানে সাম কি কিচেন সিঙ্ক, হোয়াট ইজ কিচেন সিঙ্ক, তো সে তো কিচেন সিঙ্ক সম্পর্কে জানার জন্য আসছে, সে তো কেনার জন্য আসে নাই। তো দুই টাইপের বায়ার আছে, একটা কেনার জন্য, একটা ইনফরমেশন নেওয়ার জন্য। তো আপনার যদি বাইং কিওয়ার্ড দিয়ে আপনি ভালো র্যাঙ্ক করতে পারেন, আপনার র্যাঙ্ক করা হচ্ছে প্রথম শর্ত, মানে আপনি তো আগে জিনিসটা সামনে নিয়ে গেলেন, মানে আপনি নিউ মার্কেটে একটা দোকান নিলেন স্পেস, এটা তো আপনার প্রথম শর্ত। তারপরে সেই দোকানের ডেকোরেশন করা, কেমন ড্রেস কোয়ালিটি রাখলেন সেটা তারপরে ব্যাপার। র্যাঙ্ক করলেন, এটা ফার্স্ট আপনি পূরণ করলেন, এরপর র্যাঙ্ক করলে আপনি ক্লিক করে ঢুকলো আপনার সাইটে, ঢোকার পর দেখলো আপনার সাইটের কোনো কিছু ঠিক নাই, এটা অগোছালো দোকান, সেখান থেকে আমি কেন পারচেস করবো? আমি সুন্দর একটা শোরুমে যেখানে গ্লাস লাগা আছে, এসি লাগা আছে, আমি সেখানে তো যাবো, তাই না? তো সেরকম ব্যাপারটা। আচ্ছা রিমন ভাইয়া, এই ভাইদের ক্লাস কয়দিন হইলো? 8টা-10টা ক্লাস মেবি হয়েছে। আচ্ছা ভাই জানেরা, আপনারা ধৈর্য ধরেন, ঠিক আছে? মানে যেটা মনে হইতেছে আপনারা আসলে আর্নিংটা বেশি চিন্তা করে ফেলছেন। রিমন ভাই এত চমৎকার মেন্টর, আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো আপনারা করতে থাকেন, হ্যাঁ অবশ্যই ভালো কিছু হবে। আপনারা আর্নিং এর দিকে এখন না যায় শিখতে থাকেন, এফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবকিছু শিখাবে আস্তে আস্তে এবং খুবই ভালোভাবে শিখাবে। অ্যাটলিস্ট ক্লাসগুলো শেষ করেন বা শেষের দিকে আগান, 30টা 35টা করেন, অবশ্যই ভালো কিছু হবে।
আমি একটা কথা যোগ করতে চাই ফাহাদ ভাইয়ের সাথে। ভাই আপনারা জাস্ট শুধু ক্লাস করেন না, ক্লাস করার পরে এগুলো যথাযথ প্র্যাকটিস করবেন। দেখেন রিমন ভাইয়া যদি আপনাকে সারাদিন খাইটা ক্লাস করাইলো, আপনি কিছুই করলেন না, দিন শেষে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন, যেটা আমি বেসিক্যালি এখন সাফার করতেছি। যদিও আমি বলা ঠিক হইলো না, তো ভাই আপনাদের জন্য একটা কথাই বলবো, শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আর্নিং এটা কোনো বিষয় অধৈর্য হলে তো আপনারা মার্কেট প্লেসে নিজের জায়গা করতে পারবেন না, বিকজ আপনাকে 24 আওয়ার্স অনলাইনে থাকতে হবে। কারণ আপনারা যখন নিউ সেলার ফাইবারে, তখন আপনারা কিন্তু সহজেই আপনাদের বায়ার রিকোয়েস্ট গুলো দেখবেন, তাই না? হ্যাঁ। সেজন্য আপনাদেরকে অনলাইনে থাকতে হবে 24 আওয়ার্স। প্লাস At least two, হ্যাঁ, at least 2 আপনাকে months। নক দিবে, আপনাকে সাথে সাথে রিপ্লাই করতে হবে, আদারওয়াইজ আপনার রেসপন্স রেট কমে যাবে, যেটা আপনার প্রোফাইলের জন্য হার্মফুল। তো সেজন্য আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই ধৈর্য ধরতে হবে, ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে, আর হচ্ছে ধৈর্য তো অবশ্যই ধরতে হবে। মার্কেট প্লেসে 24 আওয়ার্স সময় দিতে হবে যদি আপনারা অনলাইন মার্কেট প্লেসে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান। 24 আওয়ার্স 2 মান্থ, অ্যাট লিস্ট 2 মান্থ আপনাকে এরকম সময় দিতে, আপনি তাহলে কাজ পেয়ে যাবেন। মানে সব সময়, শুধু ঘুমার টাইমটা বাদে বাকি টাইমে আপনি মাঝে মাঝে মানে সবসময় অনলাইন থাকতে হবে এবং স্ক্রল করতে হবে, বারবার রিফ্রেশ দিতে হবে ফাইবারের অ্যাকাউন্ট। আমি রেমন ভাই, আমি আমার কাজিনকে দেখেছি, ও একটা স্ক্রিন সেভার নামে একটা নিচ্ছে, তো সারাদিন অনলাইনে রেখে ফাইবার ওপেন করে রাত্রবেলা ঘুমায় যায় যদি কাজ না থাকে, ডিসপ্লে অন থাকে, অনলাইন শো করে। মানে এরকম র্যান্ডমলি প্রায় অনেক দিন যাবতই এরকম আছে। মানে ও চায় না যে ও মানে অন্তত ওয়ার্কিং টাইমটা অফলাইন থাকুক। গুড, ভালো। লং টাইম স্ক্রিনই থাকে, কিন্তু ওটা রিফ্রেশ না দিলে তো একটা নির্দিষ্ট টাইম পর হয়ে যাবে না, ও কি এটা জানো হচ্ছে একটা ফজল ভাই প্লাগইন চিকন ইউজ বুদ্ধি। করতেছে এরকম ভাবে। অটোমেটিক রিফ্রেশ করে। ভাই রিফ্রেশের এক্সটেনশন আছে আরেকটা। থাকে, কিন্তু এগুলো কিন্তু আবার অনেক সময় ফাইবার এগুলো পছন্দ করে না। ঠিক আছে, রিফ্রেশার অনেকে ইউজ করে, তো না করাটাই ভালো। আর আমার তো মোবাইলে এত জোরে নোটিফিকেশন যে আমি ঘুমায় থাকলেও উঠে যাই। আগে এরকম ছিল, এখন অফ করে রাখছি, বিকজ এখন এমনি লক পাওয়া যায়, এখন আর কষ্ট করা লাগে না। নির্ঘুম রাত এটাই ইয়ে সব করতে হয় না। কিছুতেই আসলে শুরুটা, ক্যারিয়ারের শুরুটা সব জায়গাতে স্ট্রাগল, মানে স্ট্রাগল হয় না, এটা সব জায়গায়। এটা আপনি যেখানেই যান, আপনি এক্সাম দিতে যান তাহলেও অফলাইনে, বা জবের মার্কেটে যান অনলাইনে, সব জায়গায় শুরুটা খুব স্ট্রাগল। আর এই শুরুটা সবাই থাকতে পারে না। আমার সাথে অনেক স্টুডেন্ট ক্লাস করছে, আমার থেকে তারা ভালো ছিল অনেকে, কয়েকজন, কিন্তু আর নেই তারা, কারণ তারা ওই ধৈর্যটা মনে থাকতে পারেনি। যে আমি যখন 17 সালের শেষ থেকে শুরু করছি মানে কোর্স করা, আমার সাথে অনেকেই কোর্স করছে, এখন হাতে গোনা 2-3 জন মেবি আর কাজ করে 30-40 জনের ব্যাচ থেকে। তো 2-3 জন আছে, বাকিগুলো কিন্তু কেউ নেই। আমার থেকে অনেকে ভালো ছিল, তারাও নেই, কারণ তারা ওই ধৈর্যটা ধরতে পারেনি। আর্ন করা, এক বছর যখন আপনি যখন 1 বছর আর্ন করতে পারবেন না, তখন আপনি থাকবেন না। কিন্তু আমি কিন্তু ছিলাম 1 বছর, আমি আর নিজে আর্ন করে নেই, কিন্তু আমি ছিলাম। ঠিক আছে, তো আপনারা মাত্র শুরু করলেন 10টা ক্লাস, আপনারা আর্নিং নিয়ে চিন্তা করতেছেন, ভাই কেমনে কি? আচ্ছা, রিবন ভাই কি 17 সাল থেকে শুরু করছেন? 2017? হ্যাঁ, 17 শেষের দিকে, একদম শেষের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা মানে 18 সালটাই ধরতে পারেন প্র্যাকটিস টাইম আমার। 19 আচ্ছা সাল 20 সালে এখন আমার কাজ চলতেছে কিছু। তো 1 বছর আপনার মানে আর্নিং হয়নি। তারপরে আমি এই জন্য আগে শুরুতে আপনাদেরকে বলছিলাম কিন্তু, যে যদি আর্নিং প্রায়োরিটি দেন তাহলে ওই যে কিছু স্প্যামিং জিনিস শেখাবো, কিছু লিঙ্ক বিল্ডিং শেখাবো, ওগুলো শিখেন, তাহলে ওগুলো প্র্যাকটিস করেন, প্রতিদিন ক্লাসে প্র্যাকটিস করাই, আপনি মানে 1 মাসে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকেন, আপনি কাজ পেয়ে যাবেন। তো সেটা শুধু আপনি ওই কাজে করতে পারবেন, আর কোনোদিনও আর কাজ করতে পারবেন না আর কি, খুব বেশি আগাইতে পারবেন না, আবার যে কোনো সময় কাজগুলো বন্ধ হয়ে যাবে। এই যে ক্র্যাক লিস্টের নাম শুনছেন আপনারা সবাই, বিশেষ করে শাহরিয়ার ভাই শোনার কথা, আরিফ ভাই, শাহরিয়ার ভাই। আমি ভাইয়া শুনেছি, কাজও করেছি, ধোকাও খাইছি ভাইয়া। আচ্ছা, এরকম যদি কাজ শিখতে চান তাহলে বলেন। জিনিসটা কি বুঝলাম না, এটা কি শিক্ষা হয়েছে ভাইয়া যথেষ্ট। আচ্ছা আজাদ ভাই একটু বন্ধ করেন ভাই, আজকে আপনি রায়হান ভাইয়ের মতো কাজ করছেন। রায়হান ভাই না, কি বলে ওনার নাম, ভুলে গেলাম নামটা। আরে ওই যে এমডি নামটা, উনি এসেই করে মাহফুজ না কি যেন, মাহফুজ ভাই, ইনাজ ভাই না মাহফুজ ভাই, হ্যাঁ সেরকম এসেই শুরু করছে। আচ্ছা
আর কার কি কোশ্চেন আছে বলেন? আজকে অনেকেই নতুন পুরাতন আছেন তো, আপনি কোশ্চেন করেন, আজ পুরাতন স্টুডেন্টরা অ্যান্সার দেখবে কতটুকু পারে। নতুনটা কোশ্চেন করেন আর যারা পুরাতন আছে তারা অ্যান্সার করুক। করেন, আপনাদের মনের কি কোশ্চেন আছে করে ফেলুন। আমার একটা কোশ্চেন ছিল যে আমার সৈনিকেরা কেমন অ্যান্সার দেয় দেখি তো আমার। ভাইয়া এটা আপনার কাছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনি কি ওই যে আমাদের এসইও কোর্সের পরে কি কন্টিনিউ করবেন? মানে আপনাদের থাকবেন নাকি? ওই যে মানে এসইওটা শেষ হওয়ার পর কি আপনি থাকবেন? আই এম নট শিওর। ভাইয়া তাই তাই তো বিপদ ভাইয়া। কোনো বিপদ নেই, সমস্যা নেই। এটা নিয়ে ভাইয়া তো স্বপ্ন দেখতেছিলাম সবাই ভাইয়া, তো confusion হবে। কিন্তু এখন স্বপ্ন ভাঙে যেতেছে। এখন ঠাস করে পড়ে যাচ্ছেন না? জি ভাই, জি ভাইয়া। মানে মাছ বললে ভুল হবে, এটা তো একটা সাগর বললেও ভুল হবে, মহাসাগর এসইও এই সেক্টরটা ভাইয়া। তা আপনি যদি আমাদের সাগরে রেখে চলে যান ভাইয়া, আমরা কিভাবে এই সাগর পাড়ি দিব ভাইয়া? সমস্যা নেই, সমস্যা নেই, এটা পরে দেখা যাবে। এটা বাদ দেন, এটাও মানে কোশ্চেন করেন, রিবন ভাই, রিলেভেন্ট কোশ্চেন করেন। হ্যাঁ ভাই একটু খোঁজ দিবেন আর কতক্ষণ লাগতে পারে, মন্ত্রী মহোদয় কি শুরু করছে কিনা? একটু টেক্সট করে দেখি। তা নাহলে একটা কাজ করেন, আপনি আপনার পর্যন্ত আসতে আসতে তো একটা নক দিবে, তখন আপনি তো টেক্সট দিন আমাদের গ্রুপে, তখন এলাকা হয়ে যাবো আবার। কেন আপনি আপনারা কি করতেছেন? ক্লাস তো আপনাদের আছে। ভাই ব্যাটারি চার্জ অলমোস্ট শেষ তো, মাত্র আমি একটু চার্জ দিয়ে একটু ব্রেক নিতে পারবো। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, আমি গ্রুপে জানাই দিব, সমস্যা নেই। সেটাই। আচ্ছা আমাদের আপনাদের মানে মনোযোগটা যাবে না, হারাবে না নাকি? আচ্ছা ভাই আমি একটা কোশ্চেন করতে চাই পুরাতন ভাইদের কাছে। ভাই পুরাতন ভাইরা যারা আছে তাদের প্রথম কাজ পাওয়ার অভিজ্ঞতাটা কেমন, মানে কতদিন পরে তারা কাজ পাইছিল, কিভাবে তারা এফোর্টস দিত, এই ব্যাপারে যদি কেউ কিছু বলতো। রিমন ভাই, হ্যাঁ বলেন। আমি গতকালকে কি করছি, ছোট ছোট ভিডিও মেক করছি 1 মিনিটের। ওকে, তো আমি সেগুলো আনলিস্টেড রাখছি, এখনো পাবলিশ করি নাই। আমি 1 মিনিটে কেন বানাইলেন নাকি সেটা বলেন। এইটা বাইরের একটা কাহিনী, এক গ্রুপ পাইছি আর কি, তো সে সাজেস্ট করলো পোল্যান্ডের, তুমি 1 ঘন্টা বিলো মানে 40-50 সেকেন্ড এরকম ভিডিও তৈরি করো যাতে পুরোটা ভিউ হয়। তাদের কোনো প্ল্যান আছে, আমি একটা বাইরের একটা গ্রুপের সাথে জয়েন করছি। মানে 1 ঘন্টার নিচে ভিডিও, একটা ভিডিও লেন্থ 1 মিনিট। ও আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আচ্ছা ওকে 1 মিনিট। ওটা মানে অ্যাড দেবে, তাহলে অ্যাড দেবে অ্যাড দিবে, এক্স্যাক্টলি অ্যাড দিয়ে তারা অ্যাডসেন্সে কোনো অ্যাফিলিয়েশন কোলাবোরেশন আছে। তা আমার কথা হচ্ছে যে আমি এগুলো একসাথে প্রিমিয়ার করতে চাই, এটা সম্ভব না। ওই যে ইউটিউবের ওখানে মানে আনলিস্টেড করে রেখে আমি টাইমার সেট করে প্রিমিয়ার দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ সম্ভব, হ্যাঁ সম্ভব। আচ্ছা এখন এই 1 মিনিটের ভিতরেই আমি আবার চাচ্ছি যে হ্যাঁ 5-7 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে একটা ইন্ট্রো থাকুক। ইন্ট্রো বলতে আপনার চ্যানেলের ইন্ট্রোটা নাকি কন্টেন্টের ইন্ট্রো? চ্যানেলের ইন্ট্রো, হ্যাঁ। না অ্যাডের মধ্যে সেই ইন্ট্রো থাকে না, দরকার নাই না। না। আচ্ছা আরেকটা জিনিস, সেটা মানে হচ্ছে অ্যাডের যে শুরুতে আপনি মানে শুরুর যে কথাগুলো বলবেন, প্রথম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এটা খুব অ্যাট্রাকটিভ কথা বলতে হবে, তাহলে মানে শেষ পর্যন্ত যাবে, তাহলে তাছাড়া কিন্তু যাবে না। না ওরকম কথা বলি নাই, এগুলো কথাই জাস্ট আমি কোনো আমার ভয়েস নাই, কোনো কথা টথা বলি নাই। তাহলে মিউজিক আছে? হ্যাঁ মিউজিক আছে, লিখে দিয়েছি আমি, ডেসক্রিপশনে লেখা আছে আর ভিডিওর ভিতরে লেখা আছে, টেক্সট দেওয়া আছে। এটা কি আপনি নিজে প্রমোট করবেন, মানে আপনি কি অ্যাডভার্টাইজিং করবেন? আমি ওদেরকে দিব, হ্যাঁ ওরাই অ্যাডভার্টাইজিং করবে। টাকা দেবেন আপনি? টাকা দিব না তো, ফ্রিতেই? ফ্রি, আমি তার অন্য কাজ করে দিব, সে আমার এই কাজ করে দিবে। আচ্ছা কোলাবরেট করবেন? আচ্ছা কোলাবরেট করব। আচ্ছা উনি যেটা বলছে, উনি যে ভিডিও অ্যাডের কথাই বলছিল যে মানে শর্ট ভিডিও করে
আপনার ওই যেটা করানোর সময় শর্ট ভিডিওর ব্যাকএন্ডে ওই ডেসক্রিপশনে ফুল লিংক থাকে। জি, তো ওটা শর্ট ভিডিও প্রমোট করবে, পরে প্রমোট করে ওই ফুল ভিডিওটা দেখবে আর কি, মানে ওখানে গিয়ে। তো ওইরকম করে বানাইতে হবে আর কি। আপনি আমাকে টামলার ভিমিওতেও বসে, তো ভিমিওতে তো আমরা অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, টামলারও সেগুলো পোস্ট করে। এরা কিভাবে কোনো কিছু র্যাঙ্ক ট্যাঙ্ক করে এরা যেটা বলতেছে যে উই আর মানে তার আর্নিংটা হাই করতে চাচ্ছে, বুস্ট আপ করতে যাচ্ছে। আপনার ভিডিও যদি ভিমিও, টামলার এসবেতে করা হয় না, তো ওই লিংক গুলো যখন যাবে তখন কিন্তু আপনি অটোমেটিক ব্যাক লিংক পাবেন একটা। আমরা ব্যাক লিংক শিখেছিলাম না? জি 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 জি, আমরা ওয়েবসাইটের লিংকটা ইউটিউবে দেওয়া শিখেছিলাম। তাহলে ওয়েবসাইটের ভিডিও যদি ইউটিউবে দেন তাহলে একটা লিংক হলো না? জি জি, ব্যাক লিংক আসলো। হ্যাঁ, সেম ইউটিউবে তো একটা ওয়েবসাইট, তো ইউটিউবের লিংক যদি আপনি আপনার ভিমিওতে বা বিভিন্ন জায়গায় দেন, ওদের যদি এরকম ভালো ফলোয়ার থাকে, ধরেন ওনাদের ভিমিওতে বা এতে খুব ভালো ফলোয়ার আছে, মানে ওইটাই তো আমাকে বললো যে অ্যাজ এ মার্কেটার ইউ শুড ডু দিস, এটাই হচ্ছে তোমার কাজ। হ্যাঁ, বিভিন্ন বড় বড় মার্কেট ইয়াতে যে ট্রাফিকে ওইখানে যে তুমি তোমার ইয়াটা নিয়ে আসবা, অনলাইন মার্কেটিং ট্রাফিকের খেলা। মানে আপনার কাছে ট্রাফিক আছে, আপনি হাওয়া বিক্রি করতে পারবেন। ওইটাই বলছে, যেখানে যেখানে ট্রাফিক আছে সেখান থেকে তুমি ব্যাকলিংক ক্রিয়েট করাই তোমার অ্যাজ এ মার্কেটার, এটাই হচ্ছে তোমার কাজ। হ্যাঁ, তো আপনি ওই বড় বড় সাইট থেকে আনতে পারেন, যেমন রেডিট। একটু রেডিট নিয়ে ঘাটাঘাটি করেন, রেডিটের কথাও আমাকে বলছে। হ্যাঁ, ওখানে প্রচুর সব ভ্যালুয়েবল কাস্টমার, সব ইউএস এর। বললাম যে ঠিক আছে, আমি একটু আলাপ আলোচনা করে নি, মানে আপনার কথাই আমি মানে মাথায় আনছি, আমি একটু বুঝি জানি, তারপর আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। কারণ বাইরে আবার কোথায় কোন জায়গায় যায় আমার চ্যানেল কোন জায়গায় বাস মেরে দিলে তো টের পাবো না, এই জন্য আর কি জিজ্ঞেস করতেছি। এখন সেটা তো ওনাকে ক্লিয়ার হয় উনি কোন পারপাসে ওইটা ইউজ করবে। ও পারপাস হচ্ছে তাদের একটা গ্রুপ আছে, অ্যাডসেন্স গ্রুপ, আর্নিং গ্রুপ। তারা অ্যাডসেন্স আর্নিংটা জেনারেট করবে আরো বেশি। নরমালি যেমন আসে না লো সিপিসির কারণে খুব অল্প অল্প, যেমন আমার এই মুহূর্তে ইউটিউব থেকে আর্নিং হচ্ছে আপনার $9। এটা কিন্তু রিস্ক ভাই। এই যে আর্নিং এর ব্যাপারে বলেন, আমি ভাবছি আপনি প্রমোট করবেন, আর্নিং এর ব্যাপারে কিন্তু রিস্ক। প্রমোট এন্ড আর্নিং বলতে পারবে সাথে সাইমালটেনিয়াসলি হবে, দুটোই সাইমালটেনিয়াসলি হবে, প্রমোট এন্ড আর্নিং। তো আমি একটু কনসার্ন যে আসলে এইভাবে ম্যানিপুলেট করে করে অ্যাডসেন্সে যে ডলার নিয়ে আসবে, এটা কিন্তু সমস্যা হইতে পারে। ওরা হয়তো আপনাকে প্রথম দিকে ধরতে পারবে না, বাট যে কোনো সময় যদি বুঝতে পারে যে আপনি ডলার কেটে নিবে, এই আর কি। ডলার কেটে নেবে না ভাইয়া, এত সোজা না। চ্যানেলটা সুন্দর করে ব্লক করে দেবে, মানে এই অ্যাডসেন্সটা ব্লক করে দেবে, অত সোজা না। হ্যাঁ, তো আপনাকে তো আমি আর মোস্তাফি বারবারই বলতেছি ভাই, আপনার চ্যানেল নিয়ে আর্নিং নিয়ে কোনো করেন না, আপনি জাস্ট ভিডিও বানায় যান। আপনি তারপরে কেন সব গ্রুপে যাচ্ছেন আমি বুঝতেছি না। আপনি ওখানে ওদেরকে একটা কাজ করেন, আপনি বলেন যে আমার অ্যাফিলিয়েট লিংক কোনো প্রমোট করে দাও, তাহলে কেমন পারা? অ্যাফিলিয়েট লিংক করো, প্রমোট করো, ব্যাক লিংক এনে দাও, আমার আর্নিং এর দরকার নাই। আপনি অন্য একটা ইউটিউব চ্যানেল খুলুন, ঠিক আছে? খুলে আপনি কিচেনের ওই যে আইটেমগুলো যেগুলো নিয়ে আপনি ভিডিও মানে চ্যানেল বানাবেন না, মানে সরি ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, ওগুলো নিয়ে আপনি করেন। ওই অ্যামাজনে গিয়ে দেখবেন যে কিচেনের আইটেমগুলো নিয়ে অনেক ডেসক্রিপশন লেখা আছে, ওগুলো জাস্ট আপনি একটা কন্টেন্ট বানায় জাস্ট 2 মিনিট, মানে 1 মিনিট বা 1.5 মিনিট, 1 মিনিট করে একটা প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ মানে বলেন, মুখেই বলেন অথবা মানে লিখেই দেন, যে কিছু করেন করে ওই ইউটিউব দিয়ে আপনি অ্যাফিলিয়েট করেন। ওই ইউটিউবের ভিডিওগুলো ওনাকে দেন যে ঠিক আছে তুমি এই ভিডিওগুলো প্রমোট করো, ওই ভিডিওগুলো প্রমোট করুক, ওখান থেকে আপনার যদি লিংক ক্লিক করে কেউ পারচেজ করে তাহলে আপনার অ্যাফিলিয়েট কমিশন পাইলেন। কিন্তু অ্যাডসেন্সের জিনিস কাউকে দেওয়া ঠিক হবে না, অ্যাডসেন্সটা নষ্ট করে ফেলবে। আপনি ধরতে পারবেন না ওকে, তো কোনো নাই। আর একবার যদি আপনার একটা নেগেটিভ পড়ে না, ওই পিসিতে আপনি সহজেই করতে পারবেন না, ওই পিসি আইপি পর্যন্ত ওরা ট্র্যাক করে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আর্নিং বুস্ট করার কোনো দরকার নেই, এসব চিন্তা মাথা থেকে বাদ দেন। আপনার কেবল নতুন অ্যাডসেন্স পাচ্ছেন, আপনার আর্নিং বুস্ট করার দরকারটা কি? আপনি ভিডিও আমি তো চিন্তা করি নাই, মানে বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েনিং ছিলাম, মানে শয়তানে আর কি লাগাইতেছে আর কি। হ্যাঁ, শয়তানে লাগতেছে যাইতেছে। না না, কোনো দরকার নেই। সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করা। কারণ ওই একটা গ্রুপে পোস্ট করবে, তো একটা গ্রুপ থেকে যখন মাল্টিপল ভিউ হবে, ইউটিউব কিন্তু কোথা থেকে ভিউ হলো এটা কিন্তু সে কাউন্ট মানে চেক করে, অফ কোর্স ট্র্যাকিং করে, যে একটা ভিডিও ভিউ দিলাম এখানে সবাই দেখলো, ব্যাপারটা কি? ন্যাচারালি কোনটা হয়, একটা গ্রুপে আপনি একটা লিংক দিলেন, এখানে হয়তো 1% 2% লোক দেখে, আর অন্য যদি সবাই দেখে, যেন 1000 লোক আছে, 1000 জন লোকেই দেখলো ওই জিনিসটা, তখন তো ইউটিউব সন্দেহ করবে 1000 জনে কেন দেখলো, কারণ কি ম্যানিপুলেশন হচ্ছে। হ্যাঁ, তো ব্যাপারটা বুঝতে পারছি। সেই জন্য ইনিশিয়ালি ধরতে না পারলেও ও হয়তো 1 মাস 2 মাস পর ঠিকই ধরতে পারবে এবং আপনাকে সাসপেন্ড করে দেবে।
ঠিক আছে? তো এই সাসপেন্ড মানে আমরা সোনার হরিণটা কি না, সোনার হাঁসটা জবাই করা, বুঝতে পারছেন? একটা একটা করে ডিম পারতেছিল, সেটা আপনার মন ভরলেন না, সবগুলো ডিম একসাথে দিতে হবে। এটি তো আমি দেখলাম শালা বাঙালি আমরা এরকম না, এগুলা বাইরেও দেখি খয়রাতি এরকম, ইউরোপে বুঝলাম না। আছে আছে সব জায়গায়, আর পৃথিবীতে মানুষের এই বৈশিষ্ট্য সব জায়গায়। She is a Polish guy, a Polish girl, and another one is Czechoslovakia. Both are collaborating and they are doing something like this. They are manipulating YouTube. সেটা একসময় হইতো, মানে এগুলো একসময় হইতো, বাট এগুলো এখন ইউটিউব খুব সুন্দর করে ট্র্যাকিং করতে পারে। এআই গুলো বসেছে তো খুব সুন্দর করে দেখে যে অ্যানালাইসিস করতে পারে যে আপনি একটা গ্রুপে দিলেন, সবাই ভিডিও করলো কেন, ভিউ করলো কেন, এবং একবারে আপনাকে কিছু বলবে না। আরেকটা জিনিস, হ্যাঁ একবারে কিছু কিন্তু বলবে না, ওই যে একবার দিলেন ভিউ হলো, ওকে ভালো কথা, ও একবার কিন্তু আপনাকে নজরদারি রাখবে যে আচ্ছা ঠিক আছে দেখি তো, আবার দিলেন আবার ভিউ হলো, মানে এইভাবে কয়েকবার সে কন্টিনিউয়াসলি দেখবে, দেখার পর আপনাকে অ্যানালাইসিস করবে এবং খুব সুন্দর করে বের করতে পারবে যে আপনার কারণটা কি। বুঝতে পারছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে 4টা 5টা রকমের অ্যাড আমি কি সবগুলোই অন করে দিব? ছোট ছোট ভিডিও, আই মিন ওভারলে, ডিসপ্লে, হ্যাঁ যত অ্যাড বাড়বে তত আপনার আর্নিং বাড়বে। আমি অ্যাড সবগুলোতেই দিব। আমি চিন্তা করি যে ছোট ছোট ভিডিও যেগুলো সেগুলোতে আমি আসলে সব ধরনের অ্যাড দেওয়ার কি দরকার? না সব সব অ্যাড তো আপনার শো করবে না একসাথে, গুগল তো আপনার, ইউটিউব তো আপনার অনুযায়ী শো করবে, কি বলে এটাকে, এটাকে বলা হয় অ্যালগরিদম, এবং তার না অ্যালগরিদম না, এখানে প্লেসমেন্ট। আচ্ছা আচ্ছা, মানে ও যেমন প্লেসমেন্ট পাবে, হ্যাঁ যে 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 জায়গায় পাবে সেভাবে সে প্লেস করবে। এটা যখন আপনি গুগলে জিনিস ভাইয়া, চ্যানেলের লোকেশন কিন্তু এখনো ইউএসএ দেওয়া, ওইটা কি এখন চেঞ্জ করে দিব? চ্যানেলের লোকেশন কেন ইউএসএ দেওয়া? চ্যানেলের লোকেশন বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ করবে, অ্যাডসেন্সে বাংলাদেশ প্রথমে তো, না অ্যাডসেন্স তো রিসেন্টলি নাকি অ্যাডসেন্সও বাংলাদেশে করছে দেখলাম। হ্যাঁ অ্যাডসেন্স বাংলাদেশ করছে। অ্যাডসেন্স বাংলাদেশ করেন, চ্যানেল লোকেশনও বাংলাদেশ করেন। লোকেশন বাংলাদেশ দিয়ে দিব? হ্যাঁ শিওর, কেন না? আপনি বাংলাদেশে আইপি দিয়ে চালাচ্ছেন, আপনি ইউএসএ দিচ্ছেন, আপনাকে তো যে কোনো সময় এই কাজটা আমার করার জন্য টুইটার অ্যাকাউন্ট আমার হয়েছে, আমার টুইটার অ্যাকাউন্ট। কিন্তু না না না, ইউটিউব তো আমাদের এখানে দেয় না, প্রথমে তো ইন্ডিয়া দিয়ে করতে হয় অথবা ইউএসএ। হ্যাঁ ওইটা আপনি ইউএস বা ইন্ডিয়া দেন, কিন্তু চ্যানেল লোকেশন বাংলাদেশ দেবেন। চ্যানেলের লোকেশন বাংলাদেশ, ওইটা ইউএসএ দেওয়া আছে, সেটাই কথা বলছি, ওইটা কি চেঞ্জ করা যায়? থাক সমস্যা নেই, আপনি তো ইউএস দিয়ে মনিটরেশন পেয়ে গেছেন, সমস্যা নেই, ওটা ইন্ডিয়া যে কোনো কিছু দেওয়া যায়। না না ইউএস দিয়ে মনিটরেশন পেয়ে গেছি, এখন চিন্তা করছি যে এখন যেহেতু মনিটরেশন হয়ে গেছে, অ্যাডসেন্স বাংলাদেশ বলা, তো এখন কি ওটা চেঞ্জ করে দিব কিনা? এখন থাকা আপাতত করার দরকার নেই। আচ্ছা আচ্ছা রামিম ভাই, আপনার চ্যানেলটা দেন, আমাদের চ্যাট গ্রুপে দিয়ে দেন, আজকে তো গেস্ট অনেক। হ্যাঁ গেস্ট অনেক না, এটা একটু সাবস্ক্রাইব বেড়ে যাবে না? তা অবশ্য ঠিক, সবাই একটু দেখুক। চ্যানেল লিংক দিন, আবার ভিডিও লিংক দিয়েন না। আচ্ছা চ্যানেলের লিংক দিই, কিন্তু সবাই ভিডিও দেখেই তাহলে সাবস্ক্রাইব করে, না দেখে সাবস্ক্রাইব করলে আসলে পন্ডশ্রম হবে, বিফলে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। আপনি একটা ছোট ইন্ট্রো বলে দিন। জি বলেন। আপনার জন্য বেশ কি এই শয়তানের লারা খায়েন না, বুঝতে পারছেন? কোথাও চ্যানেলের দরকার নেই, মানে কোথাও কারোর সাথে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? আপনি ভিডিও দিতে থাকেন, ইউটিউব নিজ দায়িত্বে আপনার ভিডিওগুলো ডিস্ট্রিবিউট করবে, এবং আপনি শুধু ট্রাই করবেন চ্যানেলের টাইটেলটা ভালো দিতে, আর থাম্বনেলটা, মানে আগে বলছিলাম ট্রিপল টি ট্যাগ, জি 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 জি, আর হচ্ছে থাম্বনেল, এখন 2T টি স্কয়ারটা বেশি চলতেছে। হ্যাঁ টাইটেল আর থাম্বনেল, এই দুটো ভালো করেন, নিজ দায়িত্বে ইউটিউব আপনার ভিডিও মানে ভিউ করে দিবে, আর্নিং বাড়ায় দিবে। সো এই যে লারা খেয়ে এদিকে দিক করলে আপনার কিন্তু ওই যে ডিম কিন্তু মানে হাঁস কিন্তু জবাই হয়ে যাবে। সেই জন্যই তো আপনি আছেন, জিজ্ঞেস করে নিলাম, এখন তো যাব না, বুঝলাম ফান্ডটা। আমি তো ভাবছিলাম আপনি অ্যাডভার্টাইজিং করবেন ফেসবুকে, আপনার যদি একটু ভিউ মানে দরকার হয়, অল্প টাকা দিয়ে আপনি ফেসবুকে বুস্ট করে দেন আপনার চ্যানেল। আচ্ছা আচ্ছা, না ওইরকম চিন্তা ভাবনা নাই, এমনি তো যা আসছে চলতেছে, চলুক না, কেবল 4 মাস হলো তাই না? হ্যাঁ সেটাই বললাম, এত গরম গরম খেলে তো জিভা পুড়ে যাবে, থাক চলুক আস্তে আস্তে। জি থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, ওই ভাই একটা কোশ্চেন করতেছিল, মল্লিক ভাই আর্নিং কতদিন পরে হয় বা করবেন, সেটার অ্যান্সারটা এভাবে না দিয়ে
আপনারা যখন কাজ শিখবেন, ধরেন একটা করে কাজ শিখবেন, ওটা ঠিক মতো প্র্যাকটিস করেন আগে। ধরেন আপনাকে আমি ফর এক্সাম্পল ফেসবুকের অ্যাড কিভাবে দেয় ওটা দেখাইলাম, বা আমি দেখাইলাম হচ্ছে ইউটিউবের চ্যানেলটাকে মনিটাইজেশন করে, বিজনেস পেজ ক্রিয়েট করার পর এটা ফুল মনিটাইজেশন কিভাবে করতে হয়, এই যে শিখাইলাম, এটা আপনি প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। করার পর আপনি সেটা দিয়ে দরকার হলে একটা গিগ খুলে ফেলেন। গিগ খুলে আপনি অ্যাক্টিভ থাকেন, এখন থেকে শুরু থেকেই করতে পারেন চাইলে। মানে যেই কাজটা পারবেন শুধুমাত্র ভালো করে আগে নিজে প্র্যাকটিস করবেন, করে আবার এমন না যে ওই যে রোগীর উপরে ডাক্তারি প্র্যাকটিস করে এরকম না। আগে নিজে দুই একটা ক্রিয়েট করেন পেজ, ক্রিয়েট করে সেই পেজগুলোর স্ক্রিনশট দেবেন। ধরেন আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখালাম, আপনি ফেসবুক পেজ সুন্দর মতো 2-3টা পেজ ক্রিয়েট করেন, আপনাকে তো আর বাধা দেয়নি যে কটা খুলতে পারবেন। আপনি কয়েকটা পেজ খুলে ওটা স্ক্রিনশট দেবেন, খুব সুন্দর করে ডিজাইন করলেন, সবকিছু করলেন, করে স্ক্রিনশট দিয়ে ওটা আপনার পোর্টফোলিও। অনেকে বলেন ভাই নিউবি পোর্টফোলিও কোথায় পাবো? আপনি কাজটা নিজে প্র্যাকটিস করে আপনি নিজে একটা পোর্টফোলিও বানাবেন, ওটাই পোর্টফোলিও। ক্লায়েন্টে দেখতে যাবেন এটা কার, এটা আপনার নাকি, ক্লায়েন্ট দেখবে যে আপনি কাজ করছেন। আপনি যে কাজটা যখনই বানাবেন তখন সেই কাজটা নিজে আগে একটা প্র্যাকটিস করে ই করবেন। এই যে আপনারা যে এসইও শিখতে যাচ্ছেন, এই করছেন, তো এসইওর কাজ যখন আপনি করতে যাবেন কারো কাছে সাপোজ, তখন তারা কিন্তু বলবে যে ভাইয়া আপনি একটা প্রুফ দেন। তো আমার ক্ষেত্রে আমি কি প্রুফ দিই? আমি যদি লিখি যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ বা এসইও লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এবং কিওয়ার্ড সার্চ করলে আমাকে ফার্স্ট দেখায়। তাহলে আমি কি দেখাইলাম যে ভাই দেখেন আমার এই কিওয়ার্ড দিয়ে আমি আমাকে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করাইছি। তো তখন ক্লায়েন্ট কি বুঝবে? হ্যাঁ ঠিক আছে, আপনি যখন আপনারটা করতে পারছেন না আমারটা করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেই কাজটা যদি নিজে আপনাদের যদি না করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্টের কিভাবে কাজ করবেন? তো যেটা হচ্ছে প্রত্যেকটা কাজ শিখবেন, আর শেখার পর ওটা প্র্যাকটিস করবেন আগে নিজে। প্র্যাকটিস করার পর যদি সফল হয়, হ্যাঁ আমি এটা করতে পারছি বা হ্যাঁ ভালো হয়েছে, আরো 2-4 জনকে দেখান ডিজাইনটা কেমন হয়েছে, করার পর দেন ওটা স্ক্রিনশট নিয়ে আপনি ফাইবারে গিয়ে গিগ খোলেন শুধুমাত্র সেই কাজটা। এরপরে ধরেন আবার কয়েকটা ক্লাস যাবে, আবার হয়তো অন্য একটা টপিক শিখালাম, তখন সেই টপিকটা নিয়ে আবার একটা গিগ খোলেন, বুঝতে পারছেন? এবং যখন থেকে গিগ খুলবেন সেদিন থেকে আপনার মানে যুদ্ধ শুরু, মানে অলওয়েজ ফাইবারে একটা গিগ, ফাইবারে একটা অ্যাপস মোবাইল ইনস্টল করে নেন, নিয়ে সারাদিন মোবাইল নিয়ে থাকেন আর কি, মানে যতটুকু সম্ভব আর কি অ্যাক্টিভ থাকা যায় আর কি। তো যখনই কোনো বায়ার রিকোয়েস্ট আসবে আপনার রিলেভেন্ট, তখন সে সেটা রিপ্লে করবেন, এবং আপনি ওই রিপ্লেতে আপনার ডকুমেন্টটা বলবেন যে আমার প্রিভিয়াস আছে, তুমি চাইলে দেখতে পারো, তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, তুমি যদি চাও যে প্রুফ নিতে বা দেখতে চাও তো তুমি আমাকে টেক্সট করো, এরকম করে বলে দেখবে যে অনেক সময় বায়ার আপনাকে আপনার পোর্টফোলিও দেখার জন্য টেক্সট করলো। একবার যখন টেক্সট করলো তার মানে আপনার ফাঁদে সে পা দিছে, এরপর আপনি ওকে কনভারসেশন করে করে আপনার প্রোডাক্টটা সেল করতে হবে। কিভাবে সেল করবেন এটা পুরোটা আপনার ব্যাপার, এখানে কেউ শিখবে না, রিমন ভাই শিখাতে পারবে না, কেউ শিখাতে পারবে না, বা আদার্স যারা পুরাতন স্টুডেন্ট বড় ভাই যে ভাই কিভাবে সেল করছেন, কয়দিন লাগছে, এটা আসলে কোনো কারোর উপর ডিপেন্ড করে না, এটা আপনি একদিনেও করতে পারেন। একটা জিনিস খুব কাজ করে, সরি টু ইন্টারাপ্ট ইউ, একটা জিনিস খুব কাজ করে যা দেখলাম, যেহেতু আমি মার্কেট প্লেসের বাইরে থেকে কমিউনিকেট করি, কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি, এবং বি হাম্বল। আপনি পোলাইটলি বি হাম্বল তাকে বুঝাইয়া দেন, মোট কথা হচ্ছে তার খাবারটা সামনেই আছে, একটু মুখে তুলে চামচ দিয়ে খাওয়াই দিতে হবে। আমি ওটাই বলতেছিলাম যে আপনি প্রোডাক্ট নিয়ে বসে আছেন, দেখবেন নিউ মার্কেটে যান বা যে কোনো দোকানে যান, কিছু কিছু দোকানে আপনি বারবারই যান, কারণ কি ও সুন্দর করে বলে মামা আসেন, মানে অনেক সুন্দর ব্যবহার করেন, দেখবেন যে ওনার জিনিসটা মাথায় থাকে। ব্যাপারটা হচ্ছে এই কমিউনিকেশন স্কিলটা, ওটাই বলতেছিলাম যে আপনি আপনার প্রোডাক্টটা কিভাবে সেল করবেন, কান্ট্রি ওয়াইজ স্পেসিফিক নর্মস এন্ড ভ্যালুস জানাটা খুব বেশি জরুরি। হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু ইউএস পিপল এন্ড ইউরোপিয়ান, কানাডিয়ান, এইটা জানা খুব জরুরি। জাপানিজ যেমন হাইলি কালচারড, খুব হাই ভ্যালুস কালচার ওরা ইয়া করে জাপানিজরা, চাইনিজরা আবার আরো বেশি ক্যাজুয়াল। এই জিনিসগুলি জেনে একটু পার্সোনাল ট্রেট এন্ড কালচার জেনে যদি কমিউনিকেট করা যায়, এটা কিন্তু খুব বেশি সবার জন্য খুব বেশি মানে প্রবলেমেটিক হবে না, কারণ এটা ইটস টেক 2-3 আওয়ার্স ডেইলি একটু গুগলে ইয়া করে নিলে কালচার বা কমিউনিকেশনের উপরে এটা এনাফ কাজে দিবে। মানে ইউএস পার্সনরা সবসময় নাম ধরে ডাকতে পছন্দ করে, ঠিক আছে, ওখানে আবার ডিএস স্যার লিখলে ওরা ওটা আবার মানে ওইভাবে কি করে না, ঠিক আছে, হ্যালো ব্রাদার ডিয়ার স্যার বা হ্যালো স্যার এরকম না, আপনি নাম ধরেই করবেন। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কতদিনে কাজ পাবেন বা কতদিনই করবেন, এটা টোটালটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের কিওয়ার্ড ডিজাইন শিখাইছি না, নতুন স্টুডেন্ট বলেন তো কিওয়ার্ড ডিজাইন শিখাইছি?
কিওয়ার্ড রিসার্চ জি করে ভাই। শিখাইছি। এই কিওয়ার্ড রিসার্চ দিয়ে আপনি মার্কেট প্লেসে জানতে কত কাজ আছে, কিন্তু আপনারা কি কেউ মার্কেট প্লেসে গেছেন বা একবারও চেক করছেন যে ভাই ভাই যে শিখাইলো কিওয়ার্ড রিসার্চ এটা কাজ আছে কিনা? তো আপনারা যদি নিজ থেকে না করেন, না করেন, অনেক কাজ আছে, অনেক কাজ আছে ভাই আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনারা তো এখনো ট্রাই করেননি। তো এটাই হলো ব্যাপার যে আপনারা নিজ থেকে কতটা চান, ঠিক আছে, নিজের চাওয়াটা এখানে ফ্যাক্ট। রিমন ভাই আসলে রিমন ভাই ফাইবারের হ্যাঁ, সাথে বলেন। রিলেটেড আছি আসলে অনেকদিন থেকে, ঠিক আছে, যদিও প্রফেশনালি কখনো কাজ করা হয় নাই, মানে ব্যাপারগুলো সবই জানি, যত কিউএ আছে বা অন্য যে কোনো জিনিস বলেন সবকিছুই জানা, তারপরেও কাজ করা হয় না একটা রিজন, সেটা হচ্ছে প্রফেশনাল মানে স্কিল যতটুকু দরকার আর কি একটা কাজ করার জন্য, একটা ভালো মানের কাজ করতে যতটুকু স্কিল দরকার ততটুকু স্কিল এখন পর্যন্ত হয় নাই। সব কাজই জানি কিন্তু অল্প অল্প করে। এটা সমস্যা হচ্ছে সুইচ করছি অনেক সময়, আজকে এটা হ্যাঁ, শিখছি 2 দিন পরে ওইটা শিখছি, তো এইটাই হচ্ছে সমস্যাটা। তো এইবার মানে ফাইনালি এখন যেটা করতেছি মানে কোনো কিছুই চাইলেই গিগ বানাইতে পারি, এখনই চাইলেই যে ভাইয়ারা যে কাজ করে এগুলো টুকটাক করা যায় আমি জানি, কিন্তু এগুলো আমি করবো না একটাই রিজন, এর আগে আমি অনেকবার ধরা খাইছি, কারণ করতে লাগছি শেষ করতে পারি নাই, দেখা যাচ্ছে ডিমোটিভেট হয়ে গেছে আবার ব্যাক করছি। বাট এবার হ্যাঁ, ফাইনালি এটা যেটা করা করবো যাবে না, এটা করা যে যাবে না। একদম প্রফেশনাল হয়ে তারপরে কাজ শুরু করবো, কারণ যে আমাদের সাথে যেটা আসতে হচ্ছে কে আচ্ছা আরিফ ভাই আর হচ্ছে শাহরিয়ার ভাই, স্পেশালি শাহরিয়ার ভাইয়ের অনেক কোশ্চেন, শাহরিয়ার ভাইয়ের ভালোই লাগে আর কি, কোশ্চেন করলে ভালোই, সমস্যা খারাপ কিছু না। তো আচ্ছা শাহরিয়ার ভাইয়ের অনেক কোয়েরি থাকে, তো আমার কোয়েরি আসলে ওইভাবে নাই, কারণ মোটামুটি জানি টুকটাক সবকিছুই, কিন্তু কোয়েরি করি না এই কারণে কারণ আমি এখনো হাইলি প্রফেশনাল না, বা আমি পুরোটা এখনো শিখতে পারিনি, আর না শিখে কাজ করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আগাচ্ছি না এই কারণেই। অনেক কাজ আছে দেখছি, ফাইবারে প্রত্যেকদিনই ঢুকি, সবগুলো হ্যাঁ, আপনি আমি জাস্ট আপনার আইডিয়া নিচ্ছি আর কি এখন, যে আপনার জন্য যেটা সলিউশন কোন সেটা হচ্ছে ওই যে দিকগুলো আসলে কি ফাইবারে অবস্থা, ঢুকে, তারা কিভাবে অফার করতেছে। হ্যাঁ ফাইবারে ঢুকে যে কাজগুলো ওরা মানে বায়াররা করতেছে চাচ্ছে, ওটা নিজে আগে হ্যাঁ প্র্যাকটিস করা আমি নিজে। ভাই প্রত্যেকটা ধরে ধরে হ্যাঁ প্র্যাকটিস তো অল্প অল্প করি, তার সাথে হচ্ছে আসলে তারা তাদের গিগটা কিভাবে বানাইছে, বা অ্যাটলিস্ট অ্যাট্রাকটিভ হওয়ার জন্য বা অন্য বায়ার রিকোয়েস্ট আসার জন্য কি করা উচিত, জাস্ট এই টেকনিক গুলা বা এই হচ্ছে স্কিল গুলা আর কি শিখতেছি, তার সাথে তো কাজ অবশ্যই আছে। হ্যাঁ, এবং ট্রাই করবেন যে নতুন যে গিগগুলো র‍্যাঙ্ক করতেছে, মানে নতুন একদম নতুন ইগুলো যারা অর্ডার পাচ্ছে, রিসেন্টলি যারা গিগ খুলে অর্ডার পাচ্ছে তাদের গিগগুলো একটু ফলো করা ট্রাই করবেন, কারণ যারা ওই স্টার আছে, ঠিক আছে, যারা লেভেল 1 লেভেল 2 তারা আসলে তাদের ফাইবারে মানে তাদের একটা লেভেলে যাওয়ার পর তাদের যা আছে তাই মানে সেই অবস্থায় কাজ পায়। তো ওদেরটা ফলো করবেন না যে ওদেরটা টপ রেটেড তারটা ফলো করি, তারটা ফলো করার দরকার নেই, ফলো করবেন যে যারা নিউবি, হ্যাঁ সেটা তো অবশ্যই, হ্যাঁ যারা একেবারে নিউবি তাদেরটা, হ্যাঁ নিউবি কিন্তু কাজ পাচ্ছে, মানে ওদেরটা ভালো কাজ পাচ্ছে। আচ্ছা একটা ব্যাপার কমিউনিকেশন একটা ব্যাপার আছে যেটা অবশ্যই, হ্যাঁ কাজ ভাই। আরেকটা সত্যি কথা বলতে ফাইবারের ব্যাপারটা একটু মাঝে মাঝে খুব ওয়ার্ড লাগে, কারণ ফ্ল্যাটসামের প্রাইসটা অনেক বেশি, এত টাকা থেকে ইনভেস্ট করতে আমাদের দেশে বেসিক্যালি করতে চায় না ফ্ল্যাটসাম। আচ্ছা দাঁড়ান, লেখা আছে কোথায়? কোথায় দেখলাম ওইটা? ভাইয়া মনে হয় এটা অ্যাফিলিয়েট করেন তাই না ইভেন্টর? আমার হ্যাঁ ইলিমেন্টর অ্যাফিলিয়েট আছে। না ইলিমেন্টর না, ইনোভেটর না, ইভেন্ট ওই যেটাতে আপনি আছেন যে মার্কেট প্লেসে, এটাতে teamforest.net। হ্যাঁ এটা অ্যাফিলিয়েট আছে, কিন্তু জাস্ট করা আছে আর কি, এখন সেল হয়নি কোনটা। মানে এটার অ্যাফিলিয়েট করার পরে যে কোনো প্রোডাক্টের আপনার অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে পারবেন তাই না? ওটা তো আপনার স্মার্ট লিংক দেয় তাই না? হ্যাঁ যে কোনো থিমেরই অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে পারবো। শুধু কি থিম নাকি যে আরো যেসব মার্কেট প্লেস যেরকম আপনার ওই যে ভিডিও হাইপ থেকে টেমপ্লেট ওইগুলো বা আপনার গ্রাফিক লোগো এসব ওইগুলা? না এটা শুধু এটা হচ্ছে ইমপ্যাক্ট থেকে করে, এদের অ্যাফিলিয়েট এটা ইমপ্যাক্টে দেওয়া আছে, যেমন আপনার হচ্ছে এই যে নেমচিপ বা এগুলো কমিশন জাংশনকে দেওয়া আছে অ্যাফিলিয়েট কোম্পানি, আর এটা হচ্ছে ইমপ্যাক্টকে দেওয়া আছে এদের। আচ্ছা তো আচ্ছা এটা এডিশনাল এটা কই? কোথায় দেখছিলাম সেদিন আমি খুঁজছিলাম যে এরকম কিছু কিনা যায় কিনা,
ওদের ওয়েবসাইটে মনে হয় আসছে, একটু ওয়েবসাইটে চাইলে মনে হয় ভালো হবে, ডিরেক্ট ওয়েবসাইট। ওয়েবসাইট দেখি তো। জি প্ল্যাটসাম এটা নাকি? এই যে এটা ইনফো, এটা ফিচার ডেমো পেজ, এক্সটেন্সিভ লাইসেন্স এরকম কিছু একটা লেখা আছে, কোথায় লেখা আছে ওইটা? যেমন অ্যাপটাতে আছে, ওয়েবসাইটে সব লেখা থাকে। হ্যাঁ এটা তো লেখা আছে, এটা তো আমি সেদিন দেখছি, এটা দেখলাম যে অনেক টাকা এটার, এই জন্যই বললাম। এক্সট্রা সাপোর্ট 12 মান্থ সাপোর্ট, এই যে এখানে মনে হয়, এই যে দেখেন এক্সটেন্সিভ লাইসেন্স দিতে $2950 লাগে, তাহলে $2950 প্রায় $2.5 লাখ টাকার মতো, প্রায় 2 লাখ টাকার উপরে আর কি। তো এই আর কি, জানে এত টাকা দেশে কেউ ইনভেস্ট করে থিম কিনে রাখবে, বুঝতে পারছেন? এটা কেনার পরে তো আমার কি আনলিমিটেড হয়ে যাবে নাকি, যতগুলো চাইলে যেতে পারে? হ্যাঁ, ইউজ বাই ইউ অন ক্লায়েন্ট ইন এ সিঙ্গেল in product which is used can be changed for the total price include item, আর ডিটেইলস দেখা যাবে হয়তো তারা। extensive full license এটা 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 হচ্ছে আপনার অনেকগুলো সাইটে ইউজ করা যাবে, রেগুলার লাইসেন্স, এক্সটেন্সিভ লাইসেন্স। ভাই তারপর আনলিমিটেড না, ঠিক আছে মুস্তাফিজ ভাই, আনলিমিটেড না, আনলিমিটেড হলে তো লস হয়ে যাবে। ওদেরও একটা, এটার একটা ইয়ে আছে একটা। তাহলে যারা যে লাইসেন্স প্রোভাইড করে আর কি, বিভিন্ন থিমের যারা দেয়, ওনারা কিভাবে বিজনেসটা করছেন বা কোন লাইসেন্সটা দিচ্ছেন আমাদেরকে? এটা লাইসেন্সে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন একটা ইতে লিমিট থাকে, ধরেন আমি একটা 10,000 টাকা দিয়ে কিনলাম সাপোজ থিমটা, ঠিক আছে, এখন 10,000 টাকা দিয়ে আমার নিজের জন্য কিনলাম, আমি ধরেন 5টা ইউজ করলাম, আর হয়তো 15-20টায় আমি সেল করলাম, তখন আমি হয়তো বেশি টাকা দিয়ে সেল করলাম, তখন হয়তো এখান থেকে আমি লাভ আসছে, তখন আমি একটা ডোমেন কিনলাম হচ্ছে, সরি ডোমেন না, বুঝতে পারছি, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া থাকে যে 15 বা 20 ইউজ করতে পারবেন, লিমিট অ্যামাউন্ট দেওয়া থাকে, বা অনেক সময় অ্যামাউন্ট দেওয়া থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর ওরাই বলে দেয় যে এটা খুব বেশি ইউজ হয়ে গেছে, এটা আর ইউজ করা যাবে না, ঠিক আছে। তো আমি মানে যেভাবে ক্যালকুলেশন করি বা যারা বিজনেস করে তারা মেবি এইভাবেই করে, ধরেন আমার থিমটা কিনতে 20,000 টাকা গেল সাপোজ, আমি 20,000 টাকাকে আমি এখন ভাগ করি, ধরেন আমি এখানে আমি মানে মিনিমাম কোয়ার্টারে করতে পারবো, ধরেন আমি 20টাই করতে পারবো, তাহলে আমি 1,000 টাকা ধরলাম একটা থিমের প্রাইস, এভাবে সেল করে আর কি ওরা, এরপর লাভটা রেখেই সেল করে। ভাই আমার যে নিউজ পেপার একটা থিম ছিল, ওই থিমের ভিতরে ভাই বেশি ইউজ করা হয়েছে দেখে এখানে রেস্ট্রিকশন দেখাচ্ছে যে এটা বেশি ইউজ করা হয়েছে, এটা ইউজ করা যাবে না, এটা ইউজ করা যাবে না, লাইসেন্স থাকলেও তখন আর লাভ হবে না, আপনার একটা সার্টেন টাইম পর বলবে যে এটা করা যাবে না, অলমোস্ট ডান, এটা অনেকগুলোতে হয়ে গেছে, ওরা তো ওটা ট্র্যাকিং করে কতগুলো সাইটে আসলে হইলো একটা লাইসেন্স দিয়ে, বুঝতে পারছেন ভাই? এই জন্য এটা আসলে কেউ কিনে রাখে না, এই জন্য এটা যার যার সাইট শেষে এই একটা করে কিনেই কাজ করে, এবং এটা খুব পপুলার এই বছরে, এটা অনেক পপুলার। হ্যাঁ, আর এটা টিউটোরিয়াল গুলো ইজি, মানে অনেকগুলো টিউটোরিয়াল দেখে তো WX বিল্ডার মেবি এটা এই করছে, এটা মানে WX বিল্ডার দিয়ে করা, স্যার UX বিল্ডার, হ্যাঁ ওদের নিজস্ব বিল্ডার এটা। এটা খুব ভালো, এটা উড কিনে না ওইটা, আরেকটা আছে ওই উডপার্ক যেটা দেখলাম, ওটা একটু কঠিন, মানে ওটার ব্যাক এন্ডের কাজটা একটু কঠিন, আর এই জন্য এটা পপুলার বেশি, মানুষ তো সবসময় ইজি ইতে করে, ইজি ড্র্যাগ এন্ড ড্রপ বা ইজি নেভিগেশন, এটাই খুব সময় ই করে। তবে ফিউচার এগুলো অনেক ইজি হয়ে যাবে, আমার মনে হয় না এগুলো মানুষকে দিয়ে করানো লাগবে, নিজেই সবাই ওয়েবসাইট বানাতে পারবে। হ্যাঁ, কি তারপরে মানুষের লাগবে, মানে নিজে অনেক কিছু পারলেও কিন্তু মানুষকে লাগে, বুঝতে পারছেন? জি সময় নেই আপনার, আমার জন্য তো সময় থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, কিন্তু অনেক ইজি হচ্ছে, অনেক ইজি দিন যাবে, আপনার 5টা পেজ, আপনার 5টা পেজকে কখন পোস্ট করবেন, কখন করবেন, তখন মানুষকে লাগবে। যাই হোক, তো এটা আপনার কোশ্চেন ছিল।
তো অবশ্যই নিজ একটা থিমের জন্য মানে একটা সাইডের জন্য একটা করে কিনবেন আর কি। আচ্ছা, তাহলে আপনার কাছে এজেন্সি লাইসেন্স উড মার্কেটটা নাই এখন এই মুহূর্তে? না, উড মার্কেটটাও নেই। আচ্ছা, আমার শুধু একটাই কেনা, অ্যাস্ট্রা। জিপিটা করা ছিল, জিপিটা নাই। আচ্ছা, অ্যাস্ট্রা দিয়ে কি ওটা সম্ভব হবে ই কমার্স সাইট? না। আচ্ছা, ব্লগিং টাইপের এটা। আচ্ছা, বুঝছি। আপনি এলিমেন্টের ফ্রি যে ভার্সনটা আছে ওইটা দিয়েই আপনি ভালো মতো ই কমার্স তৈরি করতে পারবেন যদি এলিমেন্টের ইউজটা ভালো মতো জানেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওটা করার পর পেমেন্ট মেথড অ্যাড করলেই হবে। আচ্ছা, ওই এলিমেন্টরে দেখলাম এলিমেন্টর দুইটা, একটা ফ্রি একটা প্রো। প্রোতে দেখে অনেকগুলো নতুন অপশন থাকে, মানে হ্যাঁ প্রো অপশন। টাকা দিলে নতুন অপশন দেবে না? এখন ফ্রিতে কটুক করা যাবে এটা তো বুঝতেছি না, নতুন তো আমি। ফ্রিতেও অনেক কিছু করা যায়, বুঝতে পারছেন, কিন্তু ওই পর্যন্ত নলেজ থাকতে হবে আর কি। যে ফ্রিতে অনেক অ্যাডভান্স দিয়ে ওই পেইডের অনেক কিছু কভার করা যায়। হ্যাঁ, অথচ ওই নলেজ মানে ওই পর্যন্ত নলেজ থাকতে হবে আর কি, এই ব্যাপার। আচ্ছা, বেশি প্লাগইন ইউজ করলে ওয়েবসাইট ভারী হয়ে যায় না, মানে লোডিং টাইম? হবেই তো। একটা প্লাগইন মানে একটা করে কোড জেনারেট হয় ওখানে। ওই প্লাগইন দিয়ে যা কিছু করলেন সেখানে আবার ব্যাকএন্ডে কোড হয়। এটা আমরা তো ড্র্যাগ এন্ড ড্রপ করি, কিন্তু ব্যাকএন্ডে তো প্রত্যেকটা কোড হচ্ছে। অনেক কোড, হ্যাঁ, অনেক কোড জেনারেট হয়। হ্যাঁ, প্লাগইন আসলে কারা বানায় বা প্লাগইন কি কোথা থেকে আসছে? ধরেন একটা জিনিস পিএইচপি তে একটা জিনিস ধরেন, অথবা একটা জাভাস্ক্রিপ্টের কাজ আছে ওখানে, ওই জাভাস্ক্রিপ্টটা কোডিং করে ওই জিনিসটা প্রোগ্রামিং করে ওই জিনিসটা করা আপনার জন্য অনেক টাফ। ওটার ব্যাকএন্ডে আসলে একটা মানে ওটা ওই কোডটা করার জন্যই বা ওই কাজটা করার জন্য একটা জাভাস্ক্রিপ্ট কোড বানায়, সেটা প্লাগইন হিসেবে বানায়। ওই জাভাস্ক্রিপ্টে দিয়ে ওই কাজটা করে দেয় আর কি। তো যখন আপনি একটা প্লাগইন করেন তখন একটা জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড হয়, বা এটা যে কোনো মানে যে কোয়েরি হয় বা কিছু তো একটা হয়, তাই না? আবার সেটা দিয়ে যখন আপনারা কিছু এডিট করেন তখন সেখানে এক্সট্রা কোড যোগ হয়। তো প্লাগইন তো অবশ্যই ভারী করবে, এটা তো স্বাভাবিক। মানে সাইট যত ক্লিন করা যায়। আমি আসলে কোডিং শিখছিলাম, ইউনিভার্সিটি শিখাইছিল। ওই আপনার কি বলে এইচটিএমএল আর সিএসএস, তো সবগুলো ভুলে গেছি প্র্যাকটিস না করার জন্য। ফজলে আলী ভাই আছেন? একটু এখানে কথা বললো ফজলে আলী ভাই। আচ্ছা, জি ভাইয়া কিছু বলছিলেন? না, আপনার নাম কি ফজলে আলী? ফজলে আলী তুহিন ভাইকে ডাকছি আমি। আপনি হচ্ছে মুস্তাফিজুর রহমান ভুইয়া। ওকে ভাই, আমাকে কিছু বলছেন নাকি? আপনার 92টা আসছে, আপনি কি মানে টুকটাক পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি টুকটাক পাচ্ছি ভাইয়া। সেল হইলো একটা? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কাছাকাছি আর কি, এখনো শিওর না। মানে কাছাকাছি মানে সেল আবার কাছাকাছি কি? কাছাকাছি বলে যে কথা বলে গেছে, হয়তো একটু কনফার্ম করবে এরকম আর কি, এটাকে কাছাকাছি বলে। ও আচ্ছা, ইহাকে কাছাকাছি বলে। ওকে ওকে, শিখলাম কাছাকাছি সেল কি হবে। ভাই, আমাদের না কেউ আসার কথা, উনি কি ভুলে গেছে যে আমরা খাওয়া দাওয়া এখনো করি নাই? খাওয়া দাওয়া করেন রে ভাই, খাওয়া দাওয়া করেই বসে থাকেন, বা হেডফোনটা কানে দিয়ে খাওয়া দাওয়া করেন, অথবা লাউড স্পিকার দিয়ে খাওয়া দাওয়া থামাইতে বলিনি। বৃষ্টির কারণে সিদ্ধান্ত পরিবর্তন। সিদ্ধান্ত পরিবর্তন না, দেখি তো খেলার সময় বললাম যে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, দেখি কারো গ্রুপে আসছে কিনা। Denominator blog inviting আচ্ছা, দেখি আমি একটু ফোন দিই। ওনার একটা লিংক দিছে, মিটিং অন এলইডিবি প্রজেক্ট এইচএসএম। আচ্ছা, জুনাইদ আহমেদ এমপি ইজ ইনভাইটিং টু এ শিডিউল জুম মিটিং
on to online freelancing training of a learning and earning development project. Date হচ্ছে 9 pm. Okay, মিটিং কোড এত ইনানে বসে থেকে কথা বলি তারা। আমি জান্নাতুল ফেরদৌস লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের লট 1 এর অন্তর্ভুক্ত নীলফামারী জেলার ডিজিটাল মার্কেটিং কোর্সের 381 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট। গত 1 মাস আগে আমি ডিজিটাল মার্কেটিং এর একটি ক্লাসে জয়েন করেছিলাম। তখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ধারণা ছিল খুবই সংকীর্ণ। এতদিন ক্লাস করার পর বর্তমানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ধারণা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। আমাদের ট্রেনার আমাদেরকে শিখিয়েছে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কাজগুলো করতে হয় এবং কিভাবে মার্কেটপ্লেসে কাজ করতে হয়। ইতিমধ্যে আমি একটি অর্ডারও কমপ্লিট করেছি। আমার এই সফলতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতি এবং ডিজিটাল বাংলাদেশের উপকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় স্যারের প্রতি এবং আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারের প্রতি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রকল্পের পরিচালক জনাব আফতা মাহমুদ স্যারকে এবং সেই সাথে লটওয়ানের সকল মেন্টর কর্মকর্তা এবং ট্রেনারদের যাদের আন্তরিক সহযোগিতার জন্য আজ আমরা এই অবস্থানে আছি। ভাই ঢাকার একটা প্লে করো। আপনারা সবাই ক্লাসে আছেন? সবাই জুমে গেছেন? জি ভাই ছিলাম আছি। তো। জি ভাই দুটোতে আছি, ক্লাসেও জুমে। জুমে ছিলেন? জুমে দেখলেন? হ্যাঁ দেখছি তো। ওলাপেন শয়তানি করে না। কে লিখছে এটা? ফাহাদ ভাই। ভাই জুমে তো স্ক্রিনের উপরে লেখা যায়, পোলাপান স্ক্রিনে অন করে লেখালেখি শুরু করছে, খালি লিখতেছে সাউন্ড কমা, এই কর সেই কর, কি লিখতেছে সাউন্ড ইকো আসতেছে অনেক, এক কথা দুইবার করে আসতেছে। হ্যাঁ কিন্তু সেটা তো আপনি স্ক্রিনে ওপেন স্ক্রিন লিখতে পারেন না এত বড় একটা মিটিং এ।
হ্যাঁ খুব বাজে ইয়া। রাজীব কি প্লে হচ্ছে না? প্লে হচ্ছে স্যার, আমি শেয়ার করছি স্যার। আমাদের ভিডিও প্লে হচ্ছে না। আচ্ছা বাহ, দুইটাই একসাথে করা যাচ্ছে। আপনার ওদের ভিডিও দেখা যাচ্ছে, আপনাদের সাথে স্ক্রিনে দেখা যাচ্ছে। ভালো। জুমে কয়েকটা সুবিধা ভালো, বাট গুগল মিটে পার কিছু অসুবিধা আছে। পরে ভিডিওটা একটু দেখেন, ঢাকার ভিডিওটা দেখে আমরা বের হয়ে আসবো। আরে কি সাউন্ড দিছে এটা? আসসালামু আলাইকুম, আমি নীরা আক্তার সাভার থেকে বলছি। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের লট 15 DM05 ব্যাচের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেট প্লেসে কাজ করছি। জুলাই মাসে আমি প্রথম এলইডিপির ক্লাসে জয়েন করি এবং প্রথম ক্লাসে আমাদের ট্রেনার মুরাদ হোসেন স্যার আমাদের যে সিলেবাস এবং স্বপ্ন দেখিয়েছিলেন তা আমার কাছে অসাধারণ লেগেছে এবং তারপর আত্মবিশ্বাস এবং ধৈর্যের সাথে আমি ক্লাস শুরু করি এবং আমি প্রথম লিঙ্কডিন থেকে $350 একটি অর্ডার পেয়েছিলাম। এরপর আগস্ট মাসের 4 তারিখে $20 একটি অর্ডার সম্পন্ন করেছি ফাইবারে এবং শুধুমাত্র আগস্ট মাসে ফাইবারে আমি $900 অর্ডার পেয়েছি এবং বায়ারদের কাছ থেকে টিপস এবং 5 স্টারের সাথে কাজগুলো সম্পূর্ণ করেছি এবং মার্কেট প্লেসের বাইরেও প্রায় $200 কাজ সম্পূর্ণ করেছি। এছাড়াও ইউএস এর 2 জন বায়ার এবং ফ্রান্সের একজন বায়ারের সাথে মান্থলি বেসিসে কাজ করছি। আমি আমার এই সফলতার জন্য প্রথমে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। এরপর আমাদের মেন্টর ঝাদিয়া জামান ম্যাডাম এবং ট্রেনার মুরাদ হোসেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্যার এবং আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। করোনার এই মহামারীর সময়েও এমন একটি ব্যয়বহুল প্রজেক্ট পরিচালনা করার জন্য, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সফল করার জন্য যারা অনেক বেশি পরিশ্রম করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া করবেন যেন অনেক ভালো কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বুঝেন আপনি কি করলেন? ভাই এটা কি ডিজিটাল মার্কেটিং এর আওতায় উনি বলতে চায় নাকি এটা গ্রাফিক ডিজিটাল মার্কেটিং রিমন ভাই কি শিখাইলাম আজকে প্লে করব স্যার। মেন্টররা $900 ইনকাম করায় দেখায় আর আপনি কি করলেন? না দরকার নাই, বুঝা গেল সব জায়গায় $900 আমাদের প্রেজেন্টেশন মোটামুটি হ্যাঁ বলেন ভাই। আমি একটু আলাপ করতে চান এক্সক্লুসিভলি। আমার মনে হয় এটা এখন আপনার সাথে জুমের মনে হয় যাদের প্রয়োজন তারা থাকলেই হয় সাথে সারাদিন কথা বলবেন। আপনি যে হিট দেন বলে দিয়েছেন, মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন না কারা কারা থাকবেন। মামুন আপনি দেখেন। আচ্ছা, যাদের খুব ব্যস্ত আছে তারা চাইলে এই করতে পারেন, মানে যাদের ক্লাস আছে তারা অবশ্যই থাকবেন, সময় থাকে থাকেন, আর যদি মানে ব্যস্ত থাকে তাহলে লিভ দিতে পারেন। আচ্ছা, আমরা এখন ক্লাসে ফিরে আসি আর কি। ভাই হ্যাঁ বলেন। এখানে সবাই শুধু সাফল্যের কথাই বলে, আমরা 4:30 বসি, ঠিক আছে? হতে পারে স্যার, আরেকটু 15 মিনিট পিছিয়ে দিলে ভালো হয় স্যার। আরেকটা মিটিং আছে, আমি ওখানে জয়েন করে চলে আসি স্যার। ওকে ঠিক আছে, 4:45 তাহলে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। মামুন আরেকটা আইডি দিয়ে দাও, পাঠাই। হ্যাঁ মামুন, বোঝা গেছে আমার কথা? আপনি ডিপার্টমেন্ট অফ আইসিটি ডিজি কে থাকতে বলেন। আর টঙ্গী থেকে আসছে, টঙ্গী। মিটিং শেষ করে দিছে ভাই। ওটা 4:45 এরা আবার বসবে নিজেরা। বুঝিনি ভাই, মানে মিটিং ওটা শেষ করে দিছে এরা 4:45 এরা নিজেরা আবার বসবে। ও আচ্ছা, ওকে। মোবাইলটা একটু চার্জ দিই। ভাই তার আগে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ভাইয়া হঠাৎ করে নোটিশ দিছে, আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম, এখনই দেখলাম তাই জয়েন করলাম। বাট কিছু আপনি কি নেটওয়ার্কের ভিতরে আসছেন এখন? হ্যাঁ, এখন নেটওয়ার্কেই থাকেন, আপাতত এখানেই থাকেন। আর বুঝতে হবে না, যা কিছু হারানোর সেটা হারাই ফেলছেন, বুঝতে পারছেন? এখন আর হারানোর ই করেন না, এখন আপাতত থাকেন, বাকিটা নিয়ে
মানে কি করলেন আজকে হঠাৎ করে মিটিং বলতেছে সবাই আসছে আননোন পারসন? আননোন পারসন কে কে বলেন তো এখানে? আপনার কাছে কারা কারা আননোন লাগছে এখানে? ম্যাক্সিমামই আননোন। আমি আর রওশন ভাই আর ওই যে কি নাম ওর, রেবেকা আপু ছাড়া তো সবাই আননোন। ও আচ্ছা, এখানে ছিল আমাদের 4টা ব্যাচে আসলো আজকে, বুঝতে পারছেন? 4টা ব্যাচের স্টুডেন্ট, মানে 6টা ব্যাচের স্টুডেন্ট। তো আজকে একটা মিটিং ছিল, তো ওই মিটিংটার জন্য আসা হয়েছিল। তো মিটিং তো শেষ হয়ে গেছে, আপনি তো লেট করছেন, ঠিক আছে? এখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আপনাদেরকে ওয়ান পেজ এর আগে দেখাইছিলাম, বুঝতে পারছেন? হ্যালো, 22 আর হচ্ছে 23 4 ব্যাচ কারা কারা আছেন? চিল্লায় হাত তোলেন। জি ভাই আছি। জি ভাই। আর কেউ নেই? আছি ভাই। সুফিয়ান ভাই, আচ্ছা আচ্ছা। অন পেজ নিয়ে আমি আপনাদেরকে, মানে গত ক্লাসে আমরা একটা প্র্যাকটিক্যালি দেখাইছিলাম না, কন্টেন্ট আপলোড করে? হ্যাঁ, তো কন্টেন্ট আপলোড করে দেখাইছিলাম। আজকে আপনাদের যে টাস্কটা হবে, তার আগে আমি একটু অন পেজ সম্পর্কে বলে রাখি। বলার পর আপনাদের যে টাস্ক আছে, টাস্কের কথা শুনলে অনেকে ক্লাস থেকে চলে যায়, যাই হোক চলে যান, সমস্যা নেই। আমরা একটু অন পেজ অপটিমাইজেশন দেখাবো। মানে বেসিক্যালি অন পেজ বলতে ওয়েবসাইটের ভিজুয়াল যে পার্টগুলো আছে সেগুলোকে বেশিরভাগ প্রায়োরিটি দেওয়া হয়। ব্যাকএন্ডেও টুকটাক কাজ থাকে, আচ্ছা, তারপরে ওটা অন পেজের মধ্যেও ইনক্লুড আর কি, টেকনিক্যাল এসইও বলতে পারেন ওটা। আচ্ছা, অন পেজের মধ্যে কি কি থাকে আমি একটা বের করি, আমাদের সেদিনের এটা পোস্ট গুলেন। ওই দিন যেটা দেখাইছিলেন প্রত্যেকটা একটা পেজের পোস্টের ক্ষেত্রে অন পেজ এসইও। হ্যাঁ হ্যাঁ, ওইটাই পেজ পোস্ট সবই এক। পেজ পোস্ট সবই এক। একটা পেজের উপরে একটা পেজের কন্টেন্টগুলোকে আমরা কিভাবে এসইও করতে পারি? হ্যাঁ, ওই একটা করে তো সবগুলো। একটা ওয়েবসাইটে তো 2000 পেজ থাকে, তো আপনি তো একদিনে মানে একবার তো 2000 করেননি, একটা একটা করে তো করবেন, একটা একটা করে অন পেজ করতে হয়। আচ্ছা দেখেন কি নিয়ে ক্লাস চলতেছে, ওয়েবসাইট বিল্ডিং। ওদের ওয়েবসাইট বিল্ডিং হয়ে গেছে, মানে পুরাতন ব্যাচদের ওদের এসইও এর কি দেখাচ্ছিলাম আর কি। তো আপনারা দেখেন, সমস্যা নেই। এরপরে আপনাদের দেখো এই পার্টটা আছে আর কি। জি আচ্ছা আচ্ছা, তো যখন একটা পোস্ট লেখা হইলো, ঠিক আছে, একটা পোস্ট আপনি লিখছেন, এরপর এটাকে আপনার ইতে এসে ওয়েবসাইটে এসে পেস্ট করলেন বা আপনি আপলোড করলেন। এরপর যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে, প্রথমেই আগে ইওস্ট এসইও, এটাকে আমি দেখাইছিলাম পুরাতন ব্যাচ, ইওস্ট এসইও সেটআপ করে দেখাইছিলাম। ওকে, তো অন পেজের মধ্যে কি কি আসলে পরে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা ওখানে যাই। টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, এই কথা কি পরিচিত? পোস্টের যে নামটা ভাইয়া, ওইটা উপরে যে টাইটেলটা থাকে। আচ্ছা, আমি এটা বের করে আপনি আমাকে বলবেন যে কোনটা কি। আচ্ছা, আমি এই যে এখানে আচ্ছা, এই টাইটেল ট্যাগ কোনটা বলেন তো? সাইটের টাইটেল ট্যাগ কোনটা? উপর যে লেখাটা ওইটা, এই যে এটা। হ্যাঁ ভাইয়া। কনফিউশন আপনি? না ভাই, কনফিউশন না, মোটামুটি শিওর। আচ্ছা, এটা যে টাইটেল ট্যাগ। আচ্ছা, এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, মানে মেটা ট্যাগ অপটিমাইজেশন। মেটা কোনটা বলেন তো? যে হাইপেন দিয়ে যে থাকে। কোথায় হাইপেন দিয়ে আছে, কোথায় দেখান তো? আপনার নিচে অন পেজ দিছে, চুজ এন্ড প্রাইমারি কিওয়ার্ড, এটা কোনটা? এখানে কোনটা? এই যে মানে টাইটেলের নিচে যেটা থাকে এটা। মানে ভিতরে আমরা একটা মেটা ট্যাগ দেই না, যে এটা কি কি দেখে মানে সার্চ মানুষ দিতে পারে, কিওয়ার্ড গুলো মেটা হিসেবে আমরা ইউজ করে থাকি। এটা কোথায় দিছিলাম আমরা? দেখি তো এখানে কোথায় মেটা ট্যাগ দিছিলাম আমরা, কোথায় দিছি বলেন তো? আমি কিন্তু ওই জন্য আগে মানে রিভার্স ক্যালকুলেশন করেছি, মানে আপনাদেরকে আগে প্র্যাকটিক্যালি দেখাইছি, এরপরে এখন থিওরি দিচ্ছি, মানে থিওরিক্যাল বেট আপনি কতটুকু মনে রাখতে পারছেন আর কি, বলেন। অন্যরা বলেন, কেউ বলতে পারবেন না মেটা ট্যাগ কোনটা? মেটা ট্যাগ ভাই টাইটেলের নিচে যেটা থাকে ওটাই তো মেটা ট্যাগ, ওই যে ছোট ডেসক্রিপশন যেটা। হ্যাঁ, ছোট ডেসক্রিপশন যেটা, এই যে এটা হচ্ছে মেটা ট্যাগ। হ্যাঁ, এটা মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন? মেটা ডেসক্রিপশন। আচ্ছা, এরপর হচ্ছে ইউআরএল বা পারমালিঙ্ক কোনটা বলেন তো? ওয়েবসাইট যে লিংকটা থাকে কোনটা? এখানে কোনটা দেখান তো, কোনটা ইউআরএল?
ভাই ইউআরএল তো ওই যে যেটা আছে টাইটেল এটাই তো, মানে এটা না এটা এই যে হ্যাঁ মার্ক করা যেটা, এটা তো টাইটেল, এটা ইউআরএল কেন হবে? ওই উপর যে অন পেজ এসইও চেক লিস্ট ওইটা না? ব্লগ এক্স্যাক্টলি, এটা কে বললো? ফাহাদ ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ফয়সাল ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ এটাই, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, কি বল সরি, ইউআরএল বা পারমালিঙ্ক। আচ্ছা এটা একটা জায়গায় গিয়ে ঠিক করতে হয়, বুঝতে পারছেন? আমি একটু দেখাই, ওয়েবসাইটে এটা দেখানো হয়নি আপনাদেরকে। এটা যখন একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনি সেটিংসে যাবেন, ঠিক আছে? আমি একটা নতুন এটাতে যাই। ভাই হ্যাঁ বলেন। ক্লাসটা একটু রেকর্ড করতেছে? আমি জানি না, এখন করতে পারেন রেকর্ড। এখন থেকে বলেন, সুফিয়ান ভাই আছে রেকর্ড করার জন্য বাকি? ভাই আমার সমস্যা, আমার যে যা একটু স্টোরেজ নেই, আমার ইয়া নাই তো। তাহলে রেকর্ড কে করতে হবে? অন্তর ভাই করতে চাও না? আপনি রেকর্ড করে ফেসবুকে দিয়ে দিতে পারতেন। পিসিতে একটু স্টোরেজ নাই। আচ্ছা আচ্ছা, কি বলেন সুফিয়ান ভাই? পিসিতেও স্টোরেজ নাই? শেষ কি করলেন এত স্টোরেজ? ভাই আমার কোনো ইয়া নাই তো, শুধু এসএসডি এর উপরে চলে, আর কিছু নাই। আচ্ছা আচ্ছা ভাই ড্রাইভে দিয়ে দিব, সমস্যা ভাই নাই। আমি করতে পারি। ফাহাদ ভাই কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ করতেছি, সমস্যা নেই। ভাই ফাহাদ ভাই করতেছেন? ফাহাদ ভাই তো করতেইছে, হ্যাঁ সেটাই খুঁজতেছিলাম আমি, এই যে ফাহাদ ভাইকে এরকম করে যে উনি কই। আচ্ছা পারমালিঙ্ক এই কথার সাথে পরিচিত আপনারা? জি আমি পরিচিত। আচ্ছা পারমালিঙ্ক যখন আপনি ওয়েবসাইটে যখন ক্রিয়েট করবেন তখন নরমালি এটা ডেট লেখা থাকে, ঠিক আছে? মানে ডেট ওই ই করে থাকে। আপনারা কি করবেন, এই যে দেখেন পারমালিঙ্ক, এখানে আসবেন, আমি নতুন একটা ট্যাব ওপেন করি। দেখেন এরপরে এখানে এসে নরমালি আপনাদের ডিফল্ট যে এটা থাকবে ডে অ্যান্ড নেম, ঠিক আছে? এটা আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, মানে এটা থাকবে নরমালি। আপনারা এখানে এসে পোস্ট নেম এটা ক্লিক করবেন, ঠিক আছে? এটা করলে কি হবে, আপনার পোস্টের যে নামটা থাকে বা স্ল্যাগটা হিসেবে আমরা ইউজ করবো। এই যে স্ল্যাগটা দেখেন, এই যে কোথায় গেল, এই যে স্ল্যাগ, এই স্ল্যাগে যেটা রাখবো সেটা পারমালিঙ্ক হিসেবে ইউজ করবে। আদারওয়াইজ যদি না করেন এটা, তাহলে ওরা এই যে ডেট হিসেবে নেবে, মানে মাঝখানে ওরা ডেট হিসেবে নেবে যে কত তারিখ কত। এটা এসইও ফ্রেন্ডলি না, ঠিক আছে? এটাও এসইও ফ্রেন্ডলি না, এই যে মাঝখানে ডেট আসা, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, এই জন্য এটা করবেন। পোস্ট নেম করে এখানে টিক মার্ক দিয়ে এখানে নিচে সেভ করবেন, ঠিক আছে? এটাই আগে দেখানো ছিল। আচ্ছা এরপর আমরা কি করছি, হেডিং ট্যাগ H1 H2 H3, ঠিক আছে? এই যে হেডিং ট্যাগ গুলো আপনাকে ঠিকমতো প্রপারলি ইউজ করতে হবে। দেখেন আমরা কি করছি, একদম শুরুতে যাই কন্টেন্টের, আমরা এটা কোন ট্যাগ দিছি বলেন তো? এটা বড়টা, এটা কোন ট্যাগ? টাইটেল। এটা H1 হেডিং 1। হ্যাঁ এটা H1। এরপর এটা H2, এই যে H2। আচ্ছা এটা হচ্ছে H3, এটা প্যারাগ্রাফ, এটা H2। আচ্ছা এটা কিভাবে করলাম, একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা টাইটেল কন্টেন্টের মধ্যে একটা শুধুমাত্র H1 থাকে, এরপর H1 এর আন্ডারে, মানে H1 থাকলে এটা শেষ, এর পাতা ক্লোজ। এরপর H2, H2 এর আন্ডারে H3 থাকতে পারে, যে H3, আবার H3 এটা শেষ, প্রবলেম এন্ড সলিউশন গেল। এরপর আমরা বোনাস টিপ দিচ্ছি আবার H2, বাট মেইন টপিক গুলো আপনাকে H2 তে দিতে হবে। আর H2 H1 বা H3 মানে ট্যাগিং এ বিভিন্ন হেডিংস এর মধ্যে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আসতে হবে। মানে ধরেন এটার মেইন কিওয়ার্ড ছিল কি, হয় ডাজ হোভারবোর্ড শেকিং ফর এক্সাম্পল, এটার মেইন কি, তাহলে হোভারবোর্ড শেকিং যদি এটার মেইন কিওয়ার্ড থাকে, হোভার যদি মেইন কিওয়ার্ড হয়, তাহলে এই হোভারবোর্ড শেকিং তো বারবার আপনি লিখতে পারবেন না। তাহলে ওই এলএসআই তে গিয়ে E11 হোভারবোর্ড শেকিং নিয়ে আরো কি কি টাইপের মানুষ সার্চ করে, ওই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আপনার বিভিন্ন হেডিংস এর মধ্যে আসতে হবে। সেটা H2 তে হতে পারে, H3 তেও আসতে পারে, H4 তেও আসতে পারে, এই আর কি। তারপরে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল। আচ্ছা ইন্টারনাল লিঙ্ক কি বলেন তো? ইন্টারনাল লিংকস মানে ওয়েবসাইটের ভিতরের লিংকগুলো। সব লিংক তো ওয়েবসাইটের ভিতরেই থাকে, কিন্তু ইন্টারনাল লিংক আমার ওয়েবসাইটের পেজের লিংকগুলো। আপনার ওয়েবসাইটের পেজের লিংকগুলো অন্য একটা পেজের সাথে লিংক করে দেওয়া? না, আমার পেজের লিংক আমি, মানে আমার একটা আগের পোস্ট ছিল, ওইটা আমি আবার লিংক করেছি আমার ওয়েবসাইটে। হ্যাঁ সেটাই তো বললাম, মানে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে লিংক করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর কেউ?
ইন্টারনাল লিঙ্ক ভাইয়া হচ্ছে কোনো বলেন। রিমন ভাই শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমার কোনো কিওয়ার্ডের মধ্যে লিংক করে দেওয়া। আপনার কোনো কিওয়ার্ডের মধ্যে লিংক করে দেওয়া, কোথায় লিংক করে দেবেন? আচ্ছা, কিওয়ার্ড বলতে মানে আমার কোনো কন্টেন্ট রাইটিং এর মধ্যে কোনো স্পেসিফিক কোন একটা জায়গায় লিংক করে দেওয়া, ইন্টারনাল যে লিংকটা। হাইপার লিংকের কথা বলতেছে। আচ্ছা সরি, এটা তো হাইপার লিংক হয়ে গেল। হাইপার লিংক না, মানে সব লিংকই তো হাইপার লিংক। আপনি ভিতরে একটা মানে অ্যাঙ্কর টেক্সটের উপরে একটা লিংক করলে তো হাইপার লিংক হয়ে গেল ওটা। বাট ইন্টারনাল লিংক একটা, এক্সটার্নাল লিংক একটা, দুইটাই তো হাইপার লিংকই। ভাই আমার পেজের, আমার যে ওয়েবসাইট, এটার বাইরে কোনো কাউকে আমি লিংক দিতে চাইলে এটা এক্সটার্নাল লিংক, আর আমার নিজস্ব কোনো লিংক যদি দেই আমি তাহলে এটা ইন্টারনাল। হ্যাঁ এটাই, মানে আপনার নিজের রিলেভেন্ট পেজ, মানে আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্ট রিলেভেন্ট পেজে যদি আপনি লিংক দেন, তো আর এই ধরেন এখান থেকে আমরা কি করছি, কোথায় গেল, এই যে এটাতে আসি, এখানে আমি ইন্টারনাল লিংক করছি, এখান থেকে সেন্সর প্রবলেম, এটা আমরা এক্সটার্নাল লিংক দিছি অন্য একটা সাইট থেকে, এটা ইউটিউবের ভিডিও দিতেছি। আর ইন্টারনাল লিংক কি করছি দেখেন, হাউ টু হোভারবোর্ড মুভ অ্যান্ড কন্ট্রোল, এই যে এটা আমার ভিতরের লিংক, মানে আমার রিলেভেন্ট পেজের মধ্যে, মানে এখান থেকে রিলেভেন্ট একটা পেজে, এই পেজে রিলেভেন্ট একটা পেজে কন্টেন্ট দিতে হবে। আচ্ছা, আর এক্সটার্নাল লিংক দিতে হবে আপনার ধরেন এই সেন্সর প্রবলেম, এই সেন্সর সম্পর্কে আপনার ডিটেইলস হয়তো আপনার ওয়েবসাইটে নেই, বা আপনি হয়তো লিখবেন না, বা এখানে ডিটেইলস আপনি বলবেন না, তো ডিটেইলস বলার জন্য একটা জায়গায় আপনি পাঠিয়ে দিলেন তাকে, এই আর কি। ইউটিউবের যোগ হয়েছে আবার এখানে একটা। আচ্ছা ওকে, এখন ইন্টারনাল লিংক কেন করব, এক্সটার্নাল লিংক কেন করব বলেন তো, কেন করা উচিত এটা? ইন্টারনাল লিংকটা ভাই আমার ব্যাক লিংক পাবো আমি সাইটে। আর ইন্টারনাল লিংক হলে ব্যাক লিংক পাবেন কি হবে? আচ্ছা, আপনি ইন্টারনাল লিংক মানে আপনার সাইডে আপনারই লিংক থাকলো, তো আপনি ব্যাক লিংক কেমনে পাইলেন? ব্যাক লিংক মানে তো আপনার অন্য একটা সাইট থেকে লিংক আসলে তাহলে ব্যাক লিংক হলো। আচ্ছা রিমন ভাই বলেন। আমাদের তো ফার্স্টে ব্যাকলিংক পাওয়া অনেকটাই টাফ, সম্ভবই না কোনো। হ্যাঁ টাফ তো হবেই, নতুন অবস্থায় ব্যাকলিংক কাজ করতে পারি না, যারা কাজ করতেছি মানে সাইট নিয়ে কাজ করতেছি, আমরা সবাই যদি প্রত্যেককে এক একজনকে ব্যাকলিংক গুলো দিয়ে দিই। হ্যাঁ করতে পারেন, কিন্তু সেটা এই অবস্থায় দিয়ে খুব বেশি লাভ হবে না। মানে আপনারা তো সবাই নতুন, এখন তো কারো সাইডে কোনো অথরিটি নাই। এটা হইতে পারে এখন থেকে 8 মাস 10 মাস পর আপনারা আপনাদের সাইটগুলোতে আপনারা কোলাবরেট করলেন, একজন আরেকজনকে লিংক দিলেন, করতেই পারেন। তবে সেটা একটা কথা আছে, আপনার নিশ একটা, ওনার নিশ একটা, একজন গরু নিয়ে কাজ করতেছেন, একজন ফল নিয়ে কাজ করতেছেন, ফল আর গরুর মধ্যে পার্থক্য তো বিশাল। তো আমি তো আগে বলছি রিলেভেন্স চাইতে ব্যাকলিংক নিতে হবে। একজন আমাদের যে ব্যাচের যারা কাজ করতেছে আমরা সবাই তো রিলেভেন্ট গুলাই নিয়ে কাজ করতেছি, তাই না? কেন রিলেভেন্ট কিভাবে কাজ করতেছেন? একজন কিচেন নিয়ে কাজ করতেছে, একজন হচ্ছে উড নিয়ে কাজ করতেছে, একজন অন্য নিয়ে কাজ করতেছে, রিলেভেন্ট কেমনে হইলেন আপনারা? মানে ডেকোরেশন নিয়ে তো টোটালটা, কিচেন হোক যারা কিচেন নিয়ে কাজ করতেছেন তাদের মধ্যে আপনারা কোলাবরেট করতে পারেন। যারা টুল নিয়ে কাজ করতেছেন, তারা টুল মানে অন্য টুলস যারা কাজ করতে তাদের কোলাবরেট করতে পারেন। সেটা এখন না, তাও সেটা অনেকদিন পরে, মানে আপনাদের সাইডে যখন অথরিটি হবে, যখন আপনার সাইডে ভিজিটর আসবে, আপনার সাইডে যখন ডিএপিএ 20-25 পার হবে, তখন একটু কোলাবরেট করলে কাজ হবে। এখন তো সবারই এক, এই মুহূর্তে লিংক করে খুব বেশি লাভ হবে না। আচ্ছা ভাই, গুগল ইন্ডেক্স এর ব্যাপারটা এটা একটু মানে ভুলে গেছি, এটা যদি আরেকটু সংক্ষেপে একটু ইয়ে করতে। আচ্ছা ওইটা আমরা দেখবো একটু পরে। গুগল ইন্ডেক্স চেক করো তো? হ্যাঁ ওইটাই 123, 200, 250 সেটা। আচ্ছা ওকে, আমি আগে বলছি ইন্টারনাল লিংক কেন করবো আর এক্সটার্নাল লিংক কেন করবো সেটা জিজ্ঞেস করছি, এটাকে অ্যানসার করেন ভাই। আমি বলবো হ্যাঁ কেন, আমি কি বলছি যে কাউকে বাদ দিছি? সবাই বলেন। আচ্ছা, ইন্টারনাল লিংক হচ্ছে কেউ কোনো রিডার আমার করতেছে, ব্লগ বা রিভিউ করতেছে, পড়তে পড়তে মানে এমন একটা কিওয়ার্ড আসছে, এমন একটা আসছে মানে যেটা নিয়ে আমি আগে কোনো সময় লিখছিলাম, তো মানে ওই লিংকটা থাকলে ওই লিংকের মাধ্যমে আমার আগের রিভিউটাও পড়তে পারতেছে। এটা ইন্টারনাল লিংকের সুবিধা আর কি, ফ্রেন্ডলি করার জন্য। জি
ওয়েবসাইটটা যাতে মানুষ দেখে সহজেই কাজ করতে পারে, ফ্রেন্ডলি হইতে পারে। না এটা মানে কাজ করতে পারে না, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সেশন টাইম নিয়ে বাড়াইতে পারে। ধরেন আমার একটা পড়তে পড়তে সে হয়তো চলে যেত, আমি অন্য একটা মজার জিনিস থেকে আবার ধরাই দিলাম যে এটা পড়ো, ওই লিখে গিয়ে সে আবার আরটা পড়লো, তো এই সেশন টাইমটা বেড়ে গেল, আপনার সাইটে স্টে টাইমটা বেড়ে গেল। এটা একটা। আর কি কি সুবিধা হতে পারে ইন্টারনাল লিংকের? আমি ক্লাসে এই যে বলছিলাম আপনি সাইলো স্ট্রাকচার দেখাইছিলেন, ওখানে ছিল যে একটার সাথে আরেকটা কানেক্ট করা। এক্স্যাক্টলি। আপনি যখন একটা পেজকে প্রায়োরিটি দেবেন যে আপনার ওই মানি পেজটাকে বা ওই সাইটটাকে আপনার ধরেন ওই পেজটাতে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে, আপনার ওটা মানি পেজ বলা হয়। যেটাতে প্রোডাক্ট থাকে অথবা সার্ভিস সেল করেন যে পেজটার মাধ্যমে, ল্যান্ডিং পেজটার মাধ্যমে, সেটা বলা মানি পেজ। তো আপনার এই পেজটা থেকে আপনি লিঙ্ক করে করে আপনি মানি পেজকে লিঙ্ক দেবেন। আমরা সাইলো স্ট্রাকচার নতুন পেজে এখনো পড়াই নেই, তো পুরাতন স্টুডেন্টদের বললাম। সাইলো স্ট্রাকচার হচ্ছে একটা পেজ থেকে আমি কোন পেজটাকে প্রায়োরিটি দিতে যাচ্ছি সেই পেজটা রেখে আমি 3-4টা ব্লগ লিখলাম, ওই ব্লগ থেকে ওই মানি পেজটাকে আমি লিঙ্ক করলাম, তাহলে কি ওই লিঙ্কটা মানে ওই পেজটা পাওয়ার অফ হলো লিঙ্ক পাওয়ার জন্য। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক কেন করব? কি খবর, সবাই ঘুমায় পড়লেন? আমি একটু ঘুমাই। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক এই জন্যই করবো। এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে কাউকে রেফার করা, মানে গুগল দেখতে চায় যে আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষের সাথে থাকেন, আপনি খারাপ মানুষ, আপনি খারাপ মানুষের সাথে থাকেন। তো একদিকে রেফার করা, অন্যদিকে হচ্ছে আমি যে একটা অথরিটি পারসন, আমি ওইরকম অথরিটি সাইটের সাথে মানে মিশতেছি বা তাকে লিঙ্ক দিচ্ছি, এটা আমার গুগলকে জানান দেওয়া। আর একটা হচ্ছে ইউজারকে একটা ফুল ডিটেইলস বলা। ফর এক্সাম্পল আমি যখন এখানে সেন্সর বলতেছিলাম, ফর এক্সাম্পল সেন্সর হয়তো অনেক জিনিস অনেকে বুঝতে পারেন যে এখানে আবার সেন্সরের কি কাজ বা সেন্সর প্রবলেমটা কি কি। তো আমি সেন্সর প্রবলেম নিয়ে আমি একটা ভিডিও দিতেছি, যাতে এখানে গিয়ে সে সেন্সর প্রবলেম নিয়ে করে, যাতে ইউজার এই কন্টেন্টের উপরে খুশি হয় যে না আমি এটা পড়লাম, প্লাস এখানে সুন্দর একটা ভিডিও দিছে যে সেন্সর প্রবলেম আবার কি জিনিস সেটা আমি বুঝি নেই। এখান থেকে সে মানে আমি ইজিলি তাকে একটা ভিডিও দিলাম যে এখানে তুমি যা দেখো সেন্সর প্রবলেমটা আসলে কি কি জিনিসের হয়। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার স্যাপার। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন, এটা নিয়ে কিছু বলতে হবে যারা আগে আছেন? একটু বলেন ভাইয়া। একটু বলবো? বললে তো একটু হয় না, অনেক বলা হয়। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন বলছিলাম যে ইমেজকে সবার আগে যেটা করতে হবে, আগে কিলোবাইট মানে এই সাইজটা কমাইতে হবে। 100 কিলোবাইট বা 110, 112, 20 এর মধ্যে রাখতে হবে। মানে বড় মানে সবসময় রিকমেন্ড 100K এর মধ্যে রাখেন। কিলোবাইট 100K না, সরি 100K মানে 100 কিলোবাইট আর কি বলতে চাচ্ছি, এর মধ্যে রাখতে হবে কেবি। ওকে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজের মধ্যে আপনার ই করতে হবে, টাইটেলটার মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। বুঝতে পারছেন? আপনি যে ইমেজের টাইটেলে রাখবেন সেখানে প্রাইমারি কিওয়ার্ড রাখা ট্রাই করবেন। মানে আপনার প্রাইমারি কিওয়ার্ড যেটা, ফর এক্সাম্পল এই সাইটের প্রাইমারি কিওয়ার্ড কোনটা, ধরেন এইটা তোমার প্রাইমারি কিওয়ার্ড হয়, অথবা এই যে স্ল্যাগে আমরা দিছি প্রাইমারি, এটা কোথায় গেল, এই যে হোভারবোর্ড শেকিং, এটা যদি আমার প্রাইমারি কিওয়ার্ড হয়, এই কিওয়ার্ডটা আমার ইমেজের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমি এটাকে শেষ করি, তারপর আমি বলি। ইমেজ অপটিমাইজেশন আমি আবার বলতেছি, এরপর সেটাতে করলেন, এরপর কি করতে হবে, ওই নামে এই নামটা এই যে দেখেন আমি একটা করছি এখানে হোভারবোর্ড শেকিং, তো আমি প্রাইমারি কিওয়ার্ডটা এখানে ইতে দিছি এবং আমার সাইজ 44 কিলোবাইট মানে 100 কিলোবাইটের নিচে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন গেল। কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট অপটিমাইজেশন মধ্যে কি কি পড়ে বলেন তো? একটু কথা বলেন আমার সাথে। মানে হ্যালো, হ্যাঁ বলেন। কন্টেন্ট রাইটিং সময় কি কি লাগে ওইটা? হ্যাঁ, ওই যে কন্টেন্ট অপটিমাইজেশনটা এরকম ছিল যে মানে আমি আসলে কি লিখতেছি, মানে আমার রাইট যে কন্টেন্টটা সেটা লিখতে হবে, মানে অডিয়েন্সের কাছে রিস্কের ব্যাপারটা। হ্যাঁ, আমার অডিয়েন্স টার্গেট করতে হবে ঠিকমতো কাদেরকে জন্য, তারপর খুব অ্যাট্রাকটিভ লিখতে হবে, মানে ইন্ট্রোটা খুব অ্যাট্রাকটিভ কিছু একটা লিখতে হবে যেটা উইনিং পার্ট বলি আমরা, ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো। হ্যাঁ, ট্যাগ মানে কিওয়ার্ডগুলোকে আমার ট্যাগের মধ্যে আনতে হবে বিভিন্ন হবে, তারপর বডিতে আসতে হবে। এরপর হচ্ছে কি করতে হবে, লেখাগুলো কি করতে হবে, ফাঁক ফাঁক করে লিখতে হবে, মানে এরকম
আমরা এই লেখাটা তো বোরিং লাগবে না, কারণ আমি ছোট ছোট করে প্যারা করছি, ঠিক আছে? দরকার এখানে আরো একটা প্যারা করা যেত, এই যে এখানে আপনি আরো একটা প্যারা করেন, কোনো সমস্যা নেই। এটা আবার নাম্বারিং হয়েছে, আবার নাম্বারিং করা আছে তো। আচ্ছা, এটা আমি ই করি। আচ্ছা, তো এইভাবে আপনারা এই যে সাজায় সাজায় লিখবেন, বুলেট পয়েন্ট ইউজ করবেন, তাহলে এই জিনিসগুলো খুব হেল্প হয়। আর বাকিগুলো দেখেন এখানে কি করতে হবে, কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে অনেকটাই পড়ে, যে রিডেবিলিটি, ঠিক আছে? এই দেখেন সবগুলো ওকে আছে। আপনার কপিরাইট স্কোর, কতটা প্যাসিভ ভয়েস কমাইতে হবে, এটা বারবার বলা হয়েছে। তারপর হচ্ছে আপনার সেন্টেন্সের লেন্থটা, মানে কি দেয়ার ইজ এনাফ ভ্যারাইটি ইন ইউর সেন্টেন্স, এনাফ ভ্যারাইটি থাকতে হবে, একই টাইপের সেন্টেন্স বারবার লিখে যাবে না। তারপরে হচ্ছে সাব হেডিংস থাকতে হবে ভালো, মানে খুব ডিস্ট্রিবিউশন বলতে মানে একটা সাব হেডিংস এর আন্ডারে 300 ওয়ার্ড লেখা যাবে না, মানে উইদাউট সাব হেডিংস। ধরেন এখানে একটা সাব হেডিংস আছে, এর নিচে 300 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, 300 ওয়ার্ডের মধ্যে আবার অন্য একটা সাব হেডিংস দিতে হবে। সেন্টেন্স লেন্থ ঠিক আছে, ট্রানজিশন ওয়ার্ড ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। এগুলো হচ্ছে আপনার মানে রাইটিং এর পার্ট। এসইও এর পার্ট কি কি আছে এই দেখেন, আপনাকে কিওয়ার্ড, কি ফ্রেজ ইন স্ল্যাগ, মানে স্ল্যাগ এর মধ্যে বা ইউআরএল এর মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। এসইও টাইটেল উইথ, এটা থাকতে হবে, মানে টাইটেলটা এই যে সবুজ কালার আছে, এই যে এটা ঠিক আছে, ঠিকঠাক আছে। এরপর হচ্ছে কি ফ্রেজ ইন টাইটেল, টাইটেলের মধ্যে ওই যে কি ফ্রেজ আছে, এই যে টাইটেলগুলোর মধ্যে, এই যে টাইটেলগুলোর মধ্যে কি ফ্রেজ আছে এটা বলছে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, সেটা ইউজ করা আছে। টেক্সট লেন্থ ঠিক আছে, 552 ওয়ার্ড। আচ্ছা, এটা ঠিক আছে, মানে মিনিমাম 500 ওয়ার্ড লিখতে বলে আর কি ওরা একটা কন্টেন্টের জন্য, ওটা ঠিক আছে। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশন বলতে শুরুতেই ইন্ট্রোডাকশনে কি ফ্রেজ আছে, এই যে হোভার শেকিং, এটা কি ফ্রেজ। এই যে ব্যাপারটা বাকি সবকিছু মিলেই আছে কন্টেন্ট অপটিমাইজেশন করা। ক্লিয়ার? জি ভাই। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট কাদের মনে আছে? এটা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করবেন। হ্যাঁ, কি ফ্রেজটা একটু, কি ফ্রেজ মানে এই যে কিওয়ার্ডটাকে কি ফ্রেজ বলা হচ্ছে, বুঝতে পারছেন? কিওয়ার্ডটাকে কি ফ্রেজ বলা হচ্ছে এখানে, মানে এরা এটা নাম দিছে এরকম করে যে কি ফ্রেজ ইন সাব হেডিংস, ইউজ মোর কি ফ্রেজ, মানে কি ফ্রেজ বলতে কিওয়ার্ডকে বোঝাচ্ছে, বুঝতেন ভাই? এখানে মানে কিওয়ার্ডগুলো বেশি ইউজ করার জন্য নাকি ইউজ মোর? হ্যাঁ, মানে কি আগে বুঝেন কি ফ্রেজটা কি, কি ফ্রেজটা আছে কিওয়ার্ড। এখন এখানে বলতেছে যে কি ফ্রেজ ইন সাব হেডিংস, মানে এই সাব হেডিংস এর মধ্যে কি ফ্রেজগুলো কম আছে, মানে ওই যে ওরা বলে যে কি ফ্রেজ যেটা আছে বা আপনার কিওয়ার্ডটা আছে সেটা রিলেভেন্ট টপিকগুলো আপনি সাব হেডিংসে দেন, আমরা তো অতটা রিলেভেন্ট দিতে পারিনি, সেজন্য ওরা বলতেছে যে এই যে লাল দেখাচ্ছে জন্য, যে কোথায় গেল, এই যে বলতেছে আপনি দেন। এই যে আউটবাউন্ড লিঙ্ক একটা দিতে বলছি, ইন্টারনাল লিঙ্ক দিতে বলছি, আমরা দিছি। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মানে শুরুতেই আপনি একটা কিওয়ার্ড দেন, এই যে আমরা দিয়ে দিছি, এটাই। বুঝতে পারছেন? এরপর হচ্ছে এই যে মেটা ডিসক্রিপশন লেন্থ, এই যে মেটা ডিসক্রিপশন লেন্থ হচ্ছে এটা মানে লেন্থটা ঠিক আছে, যে লেন্থ বড় হলে লাল হইতো, আর একটু লিখলে লাল হয়ে যেত। এবার প্রত্যেকটা আপনি যখন আপলোড করবেন তখন এটা দেখে দেখে সলিউশন করতে হবে আপনাকে একটা একটা করে। এটা হচ্ছে ইওস চালানোর মজা, মানে সবকিছু আপনাকে ধরে ধরে দেবে আপনার কোন কোন জায়গায় অপটিমাইজেশন প্রবলেম আছে। আচ্ছা, স্ল্যাগটা কি মানে কিওয়ার্ড? স্ল্যাগটা হচ্ছে ইউআরএল, মানে পারমালিঙ্ক যেটা। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা পারমালিঙ্ক, এই হচ্ছে কথা। আচ্ছা, এটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন করা। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট দেখাতে হবে, এটা অনেকবারই দেখাইছি। এটা কি রেসপন্সিভ এটা না, মানে মোবাইল? না, রেসপন্সিভ না, এটা হচ্ছে লেখা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট লিখলেই চলে আসবে। আপনি ইউআরএলটা নেন, নিয়ে এখানে পেস্ট করেন রান টেস্ট। এই যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা চেক করলেই হচ্ছে। যদি সমস্যা থাকে তাহলে আপনাকে সুন্দর করে ডেভেলপারের কাছে যেতে হবে, বলতে হবে যে ভাই আমার এই সমস্যাটা ঠিক করে দাও, ঠিক আছে। এই আর কি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট।
আচ্ছা, অনেক সময় দেখি যে মোবাইলে কোনো ওয়েবসাইট ক্লিক করলে সাথে সাথে লোডিং না হয়, সাথে সাথে জায়গা সাথে সাথে লোড হয়ে যায়, ওইটা কেমন হয়? আরেকবার বলেন। মানে মোবাইল ব্রাউজিং এ অনেক লিংকের ভিতরে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে চলে যায়, কোনো লোডিং না, ওইটা কেমন হয়? ওদের ভালো, হোস্টিং ভালো, সিডিএন ইউজ করা আছে, অথবা মোবাইলের জন্য একটা সুবিধা আছে আপনার ইউজ করে, কি বলে এটাকে বলে, এএমপি ইউজ করে, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, ওটা এগুলো খুব ফাস্ট লোড হয়। যেমন আপনি বাংলাদেশের যে ইতে যান, ডেস্কটপে দেখা যাবে না, মোবাইল দিয়ে যখন সার্চ করবেন আপনি নিউজ পত্রিকাগুলো যেমন দ্য ডেইলি স্টার, এটাতে দেখবেন যে খুব দ্রুত লোড হয়ে যাচ্ছে। ওদের হোস্টিং এমনিতে তো ভালো, প্লাস ওদের সিডিএন আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে ওই ইমেজ ওদের কি বলে কন্টেন্টগুলো সবগুলো একটা এক্সটার্নাল, মানে আরো একটা এক্সট্রা হার্ড ডিস্কের মধ্যে লোড হয়ে থাকে, বুঝতে পারছেন? এই জন্য খুব দ্রুত লোড হয়ে যায়, মানে সাইট থেকে লোড নেয় না, আপনার পার্সেস বা হোস্টিং থেকে লোড নেয় না, ওখান থেকে ব্যাকআপ নিয়ে আবার অন্য এক জায়গায় থাকে, তো যখনই কেউ ক্লিক করে খুব দ্রুত লোড হয়ে যায়। মোবাইল ফ্রেন্ডলি টেস্ট বললাম, ইউজার ফ্রেন্ডলি নেভিগেশন, এটা একই জিনিস, মানে আপনার যে এই সাইডে ঢুকলেন, ঢোকার পর সব ঠিকঠাক আছে কিনা, মানে আপনি যা চাচ্ছেন, মানে এই যে বাটনগুলো ঠিকঠাক করে ভিজুয়াল আছে কিনা, অনেকে অ্যাড দেয়, অ্যাড বেশি আছে, যদি অ্যাড বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডগুলো কমাতে হবে, এখানে সুন্দর করে একটার পর একটা আসতেছে, এই জিনিসগুলো আপনাকে ইউজার ফ্রেন্ডলি কিনা এক কথায়, বা আমি একটা কন্টেন্ট পোস্ট মানে ক্লিক করলাম, সেই পোস্টটা করছে কিনা, সেই পোস্টটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, যে সুন্দর মতো পড়া যাচ্ছে কিনা, এটাতে সুন্দর মতো পড়া যাচ্ছে। এখানে আমি কোনো এলিমেন্টের কোনো কিছু ইউজ করিনি, জাস্ট সাদা পেজ, ঠিক আছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে পেজ লোডিং স্পিড, এটা কি দেখাইতে হবে? আপনাদেরকে অনেকবারই দেখাইছি। আনন্দ দাদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, চুল পেকে গেল আমার। আচ্ছা, ওকে, এটা হচ্ছে দুইটা জিনিস, মানে দুই তিনটা সাইড দিয়ে টেস্ট করা যায়। একটা হচ্ছে স্পিড টেস্ট, মানে পেজ ইনসাইট যেটা লেখেন গুগল স্পিড টেস্ট, পেজ স্পিড লিখলে হবে মেবি, এই যে গুগল পেজ স্পিড বাই ইনসাইটস, এই যে এটা developer.com পেজ স্পিড এটা ইনসাইটস, এই যে পেজ স্পিড ইনসাইটস, এটা তো দেখায়। আর আমি তো একটা টুলের কথা বলছিলাম আপনাদেরকে, শুরুতেই বলছিলাম, নতুনদেরকেও বলছি, পুরাতনদেরকেও বলছি, লাইট হাউস, ওখানে গেলে হচ্ছে। তারপরে কি করেন, এখানে আপনার ইউআরএলটা নেন, নিয়ে কপি করেন, কপি করে এখানে নিয়ে পেস্ট করেন। আমি একটা আজব সমস্যায় পড়ছি, আমার কপিতে কোনোভাবে কাজ করতেছে না ভাইয়া, 3 দিন হলো, খুবই বিপদ আছে, কেমনে কি করবো এখন? বুঝি নাই করলাম, মানে আমার কপি পেস্ট কাজ করতেছে না, 2বার উইন্ডোজ চেঞ্জ করছি, বাট কাজ হইলো না। মানে কপি পেস্ট বলতে যে এগুলা এই কপি পেস্ট, এই যে এই কপি পেস্ট, হ্যাঁ, এগুলা কাজ হচ্ছে না। আপনি যে এই এক্সটেনশনগুলো ডিলিট করেন, তাহলে দেখবেন যে কাজ হবে। কোন একটা এক্সটেনশন কোন একটা প্রবলেম করতেছে, আপনি এক্সটেনশনগুলো অফ করে দেন, এখানে গিয়ে ম্যানেজে গিয়ে অফ করে দেন এক্সটেনশনগুলো, দেখবেন সব অফ করে খালি করে দিয়েও দেখছি, মানে ব্রাউজার একদম মানে সাইন আউট করে দিয়েও দেখছি, তারপরে ওই ব্যারাম ঠিক করতে পারি নাই। উইন্ডোজও দিছি লাস্ট মাস, কাজ হয় নাই। কি শুধু ব্রাউজারের সমস্যা আপনার, না পিসিরও সমস্যা? পিসিতে কোনো সমস্যা নাই, কিবোর্ড ওভারঅল ঠিক আছে, আমি কিবোর্ড চেক করে দেখলাম, ল্যাপটপের সবগুলো ঠিক আছে, বাট কথা হচ্ছে আরডিসি ফাইল নামের একটা ফাইল মিসিং, এটাই রিপেয়ার করতে পারি নাই কোনোভাবে। তারপর উইন্ডোজের ফাইল মিসিং আছে কোনো, মোবাইল স্পিড কত দেখছেন? 86 ইউজ স্পিড, তাও তিনটে ফ্রেম লোড নেওয়ার পর, তারপর তিনটার না চারটা, একটা তো একটা ব্ল্যাঙ্ক যায়, তাও 5 নম্বর ফ্রেমে এসে লোড নিচ্ছে, একদম ভালো, খারাপ না। আর ডেস্কটপে ভালো 97। আচ্ছা, তো মোবাইল স্পিড অবশ্যই মোবাইল এবং ইতে, এবং মাথায় রাখবেন প্রত্যেকটা সাইট মোবাইলের জন্য খুবই ভালো ইউজার ফ্রেন্ডলি করবেন, আদারওয়াইজ আপনার র্যাঙ্ক করতে অনেক টাফ হবে। কারণ গুগল পিসিতে দেখে না, মানে গুগলে যে পিসিতে আপনার সাধারণত এটা দেখে না, গুগল দেখবে যে এটা, ঠিক আছে, মোবাইলকে প্রায়োরিটি দেয় গুগল, কারণ 80% ইউজার ওয়ার্ল্ড ওয়াইড মোবাইলে,
মোবাইল দিয়ে ভিজিট করে, ঠিক আছে? এই জন্য আপনার সাইটটা যত মোবাইল ফ্রেন্ডলি করতে পারেন, যত মোবাইলের জন্য ভালো করতে পারেন, তত আপনার সাইটে এসইওর জন্য খুব ভালো ইফেক্ট করবে এটা, ঠিক আছে? যেটা আমরা পেজ ইনসাইট থেকে অলরেডি দেখছি যে এখানে দেখেন এই স্কোরটা দেখাবে, এই যে এইটা হচ্ছে মেইন টুল বেসিক্যালি ওদের স্পিড চেক করার জন্য। তো এখানে এসে দেখি, এখানে ক্লিক করেন, জেনারেট করেন। দেখছেন ওই স্কোরটা দেখালো, একটু কমছে যদিও, তারপর ওইটাই আর কি। অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস, এসসিও সব 100, এই যে পারফরমেন্স তাও দেখাচ্ছে 80। এটা হচ্ছে এক্সাক্ট রিপোর্ট আর কি। এটা এই এখান থেকে ডেটা নিয়ে আসলে এটা করে, দেখেন নিচে এসে দেখেন এই যে লাইট হাউস থেকে এরা এটা নেয়, বুঝতে পারছেন? The speed score is based on data lab analysis by Lighthouse, মানে এটা আসলে এটা লাইট হাউস থেকে ডেটাটা নিয়ে আসে আর কি, যেটা আমি দেখালাম এখান থেকে, এই আর কি। পারমালিংক এর ব্যাপারটা আপনাদের দেখানো হয়েছে। তারপরে কি আসে, ডোমেইন এইজ এবং ইউআরএল অথরিটি। ডোমেইন এইজ আর অথরিটিটা কোথা থেকে দেখবেন বলেন তো, কেউ বলতে পারবেন? ডোমেইন এইজ কোথায় দেখা যায় আর ইউআরএল অথরিটি কোথায় দেখা যায়? ওই এসকিউ ওটা দিয়ে দেখবে, এসইও কোয়েক্স। জি আচ্ছা, আর অথরিটি কোথা থেকে দেখবেন? অথরিটি ওইটা যে গুগল ইন্ডেক্স যেটা দিয়ে মজ দিয়ে মনে দেখে ভাই, মজ দিয়ে। হ্যাঁ, মজ দিয়ে। তো সবাই পারেন তো? সবাই কে বলছে না পারেন? আপনারা খুব দ্রুত আর্ন করতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু ট্রাই করেন, আপনি তো পারেন অনেক কিছুই। আচ্ছা ভাই, লাইট হাউসটা কি ফ্রি অ্যাড অন? হ্যাঁ। আচ্ছা, ডাউনলোড করতেছি, করে ফেলেন। আচ্ছা, কি দেখাতে চাইলাম ভুলে গেলাম আমি। ডোমেন এইজ আর অথরিটি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। ভয়েস হলে যা হয়। আচ্ছা, এসইও কোয়েক্সে এই যে দেখেন এখানে থেকে এসটা দেখা যায়, যে আর্কাইভ এজ, এই যে এটা এইজ। আচ্ছা, আর একটা হচ্ছে অথরিটি কোথা থেকে দেখবেন? ডোমেইন অথরিটি না, এটা পেজ অথরিটি। এতদিন আমরা ডিএ দেখছিলাম না, ডিএ, এখন আমরা ডি হলো ডোমেইন অথরিটি, মানে ফুল ডোমেইন এটাকে কাউন্ট করে তারা। মানে এই যে ডিএ এটা মানে এই টোটাল ইউআরএলটা backlink.com, আর এই পি মানে পেজ অথরিটি, মানে এই যে backlink.com/ এই যে ব্লগ আছে এটাকে সে কাউন্ট করতেছে, ঠিক আছে? পি হচ্ছে মানে এই লিঙ্কটার অথরিটি, মানে পেজ অথরিটি, সেটাই বলতেছিলাম। যে এখানে ডোমেইন আর পেজ অথরিটি দেখতে হবে, কিওয়ার্ড প্রমিনেন্স দেখতে হবে, মানে একটা কিওয়ার্ডকে বারবার সে স্টেপিং করছে কিনা, এটা কিওয়ার্ড স্টেপিংও বলা হয়, বারবার একই কিওয়ার্ডকে ইউজ না করা। ইউআরএল অথরিটিটা কোনটা? পিএ পেজ অথরিটি, হ্যাঁ পেজ অথরিটি। পেজ মানে তো একটা ইউআরএল, প্রতিটা পেজ মানে একটা ইউআরএল। আচ্ছা, এই হলো ব্যাপার স্যাপার। আর এইটা নিয়ে এএসএফস আরো কিছু ডিটেইলস এর লিংকস বলছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা চেক লিস্ট দেই, এটা পরে এইখানে এসেছে চেক লিস্ট দিচ্ছে, অন পেজ চেক লিস্ট। আচ্ছা, এইটা পরে এবার লাস্ট পর্যন্ত পড়বেন, মানে শুধু কি পড়বেন ওটা না, শুধু হেডলাইন গুলো পড়বেন। এই যে এটা পড়বেন, এটা বের করেন তো সবাই, এটা বের করেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা বের করে শুধু হেডলাইন গুলো পড়ে দেখেন যে কোন হেডলাইনটা বুঝতেছেন না আপনারা, কোন জিনিসটা অচেনা লাগতেছে আপনাদের কাছে। ক্লাসে কারা কারা আছেন? যেমন ভাই 404 মানে 404 সলিউশনটা একটু কি রিপিট করা যাবে? 400 মানে 404 যে পেজ ইউআরএল মিসিং, ব্রোকেন লিংক। হ্যাঁ, ব্রোকেন লিংক। ওই লিংকে মানে আপনি ধরেন একটা পোস্ট আজকে করলেন, কালকে কোনো কারণে আপনার ভালো লাগলো না, পোস্ট ডিলিট করলেন, বুঝতে পারছেন? তো ওই লিংকে তখন আমি ধরেন ওই লিংক থেকে আপনি আমাকে একটা লিংক দিয়েছিলেন, বা আমি আপনাকে একটা এক্সটার্নাল লিংক দিচ্ছি, ওই লিংকটা আমার সাইডে আপনার ওই লিংকটা দেওয়া আছে, আপনি কোনো ডিলিট করেন, তখন আমার এখানে সাইডে ব্রোকিং লিংক দেখাবে, ঠিক আছে? বা আপনার সাইডেও
দেখবেন যে একটা ব্রোকেন লিঙ্ক হয়েছে। এটা হচ্ছে 404, মানে যে লিঙ্কে কোনো কন্টেন্ট খুঁজে পাইলো না ওইটা দেখাবে যে 404 এরর। আচ্ছা 404 এর জন্য আলাদা পেজ ক্রিয়েট করতে হবে না, যাতে 404 না, দেখায়? আমরা আগে এগুলো করতো, আমরা 404 এর জন্য এখন পেজ ক্রিয়েট করব না, আমরা একবারে 40 পেজকে রিডাইরেক্ট করে দেব অন্য একটা লিংকে। মানে ওই লিংকটা আমরা রাখবোই না, আমরা 404 রাখবোই না, আমরা ওই কাছাকাছি অন্য একটা কন্টেন্টের সাথে রিডাইরেক্ট করব, ওখানে ক্লিক করলে অন্য একটা কন্টেন্টে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। আচ্ছা এটা কোনো কারণে আমি যদি মানে আমার পোস্টটা ডিলিট করে দিলে ওটা অটো ডিটেক্ট করবে তখন? বুঝিনি, আরেকবার। মানে আমি যদি রিলেট করে দিই অন্য আরেকটা আমার পোস্টের সাথে, আর ওই পোস্টটা যদি ডিলিট করে দিই তখন কি হবে? এত তো আর হবে না ভাই, আপনি তো বুঝে শুনে একটা পোস্ট ডিলিট করছেন বা একটা পোস্ট ব্রোকেন লিংক হয়েছে, আপনি সেটা তো আপনার অন্য একটা পোস্টের সাথে করলেন, আবার সেটাও ডিলিট করবেন কেন? আচ্ছা, আর যদি করেও দেন তাহলে সেটাও আবার এটার সাথে করে দেবেন, তাহলে ডাবল রিডাইরেক্ট হবে। পাইছেন? লিংকটা ওপেন করছেন? লিংকটা ওপেন করে সবাই ওই হেডলাইন গুলো পড়েন, ওই নিচ থেকে। ও কোথা থেকে বলেন তো? আমি যেখান থেকে দেখাইছি, যেখান থেকে ওয়ান পেজ চেকলিস্ট, এই জায়গা পর্যন্ত আগে আসেন স্ক্রল করে, এখান থেকে আসে যে এরপর এই এক থেকে শুরু করেন, দেখা শুরু করেন এবং দেখেন এবং কোন জায়গাটা প্রবলেম আছে। শুধু হেডলাইন গুলো দেখবেন, মানে দেখে বুঝতেছেন কিনা কোন জায়গার কি বলছে। এরপর আবার যে কন্টেন্ট চেকলিস্ট এটাও দেখবেন, এরপর টেকনিক্যাল আছে, টেকনিক্যাল এই যে চেকলিস্ট এটাও দেখবেন। লিঙ্ক বিল্ডিং দেখতে হবে না, লিঙ্ক বিল্ডিং উপর থেকে দেখেন, শুধু টেকনিক্যাল এসে চেকলিস্ট পর্যন্ত দেখেন। বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া। আপনাদেরকে একটা টাস্ক দিছি, আপনারা কি আসলে শুনছেন? টাস্কটা দেখছেন? জি জি দেখছি।
জি ভাই, রিমন ভাই দেখতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা আগেও পড়ছিলাম যদিও প্রথম দিকে একদম। আর একটু করেন কষ্ট করে।
ভাইজানেরা আছেন সবাই? হ্যাঁ ইমন ভাই আছি। জি আছি। না